সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে স্মরণ করিয়েছি। আপনার নিকট ইতোপূর্বে বর্ণনা করেছি কয়েকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন যাদের সম্পর্কে আপনার নিকট বর্ণনা করিনি। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সঙ্গে বিশেষভাবে কথা বলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য এত সুন্দর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং তরজমা করার জন্য। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাক রব্বুল আমিনের, যার কৃপায় আমরা মিলিত হয়েছি আরো একটি নতুন ক্লাসে। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সম্মানিত ডক্টরসগণ, সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মোবাইলের অডিও ভিডিও অপশনটি অনাকাঙ্ক্ষিতভাবে যেন অন না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। সুপ্রিয় ডক্টরসগণ, আজকের ক্লাসটি যিনি আলোচনা ও পরিচালনায় রয়েছেন তিনি আমাদের সকলের প্রিয়, ভদ্র, নর্মক ও বিনয়ী, সকলের শ্রদ্ধাভাজন একজন ভালো মানুষ। তারপরও তিনি একজন সুনামধন্য ডক্টর বিলকিস আক্তার শিউলি, DHMS BSB, ঢাকা। ম্যামকে অনুরোধ জানানো হচ্ছে আপনার মূল্যবান আলোচনা শুরু করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এত সুন্দর কোরআন তেলাওয়াত করেছেন ওমর ফারুক স্যার, স্যারকে অসংখ্য ধন্যবাদ। আর ম্যাম, আপনার উপস্থাপনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের পিঙ্কি ম্যাম, শাহানা খানম পিঙ্কি ম্যাম অনেক সুন্দর বচনভঙ্গি দিয়ে কিন্তু উনি কথা বলতে পারেন, খুব ভালো লাগলো আমার। উপস্থাপনার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সেলিম স্যার আসেনি, তারপর আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। ক্লিয়ার করা আমাদের অনেক সদস্য আস্তে আস্তে আসবে ইনশাআল্লাহ। গত ক্লাসে আমরা কোথায় ছিলাম আপনারা কি বলতে পারেন? আমাদের রেপার্টরি ক্লাস, এটা রেপার্টরি নতুন ক্লাস। এখানে যদি আপনারা যারা একেবারে আরো নতুন বা আমি রেপার্টরি কিভাবে বুঝি না, রেপার্টরি জিনিসটা কি, সেটাও আমাদেরকে কোশ্চেন করবেন। আমাদের এই ক্লাসটা কিন্তু এর মধ্যে যারা নতুন থাকবেন তারা অবশ্যই করবেন। আমরা আপনাদের জন্য ব্যবস্থা করেছি, সেটা হবে DHMS ফাইনাল পরীক্ষার পর থেকে প্রতি শনিবার দিন আলাদা এক্সট্রা একটা ক্লাস রাখবো, শুধুমাত্র যারা নতুন ওনাদের জন্য। আর এখন যেটা বলতেছি সেটা শুধু আপনারা লিখে রাখলেই হবে। যাদের কাছে বই থাকবে বা নাই, যেটাই হোক, আপনি পৃষ্ঠা সহকারে আমরা বলবো, পৃষ্ঠা নং সহকারে আপনারা লিখে রাখবেন। আর বই থাকলে তো সরাসরি বইতে দেখে রাখবেন। কালকে মনে আছে আরিফা ম্যাম বা পিঙ্কি ম্যাম, মনে আছে গত ক্লাসে কোন জায়গায় শেষ করেছিলাম, কি নিয়ে আলোচনা করেছিলাম? আসছে তো বইয়ের সাথে আমাদের ওষুধগুলো নির্বাচন করার জন্য। জি, ওই রোগীটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখি আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, সবাই আসুক, তখন আমরা তাহলে আজকে রেপার্টরি যেখান থেকে আমার শুরু করি। আচ্ছা, আমাদের বলা হয়েছিল যে রক্ত যাওয়া একটা রুব্রিক, সেটা কিন্তু বলা হয়নি মনে হয় আপনাদেরকে। রক্ত যাওয়া, অনেক সময় দেখা যায় কোনো মানুষের নাক দিয়ে রক্ত যায়, কারো হয়তো মলদার দিয়ে যায় একটা, এই যে রক্ত যাওয়াটা, বা কারো দেখা যায় যে কিছু রক্তাক্ত সাপ বা ময়লা চোখের মধ্যে চলে আসে, এই ধরনের। তো এই যে মনে করেন রক্ত যাওয়া বা কিছু ময়লা যাওয়া, রক্তের টাইপের এই ধরনের জিনিসগুলো কোথায় পাবো আসলে, কিভাবে কোন রুব্রিক্স দিয়ে খুঁজবো? দরকার আছে না? অবশ্যই দরকার আছে। তো এখানে একটা রোগীলিপি বলি, ঠিক আছে? রোগীলিপিটা হচ্ছে, আমি রোগীলিপি একটুখানি বলবো, আপনার একটু ওটা মানে এটা পুরোপুরি বলবো না, এটা অল্প একটু বলবো, অল্পটি থেকে বুঝবেন। রোগী আসছে মাসিকের সমস্যা নিয়ে, মাসিকের প্রবলেম কি সমস্যা? আমাদের আসছে মাসিক শুরু হওয়ার সময়কালটা কখন, এটা যদি আমাদের জানা দরকার প্রত্যেকটা ডাক্তারের। মাসিক
মানে চিরস্থায়ী বন্ধ হওয়ার সময়টা কালটা কখন? মেয়েদের জীবনে একটা খুব ডিফিকাল্ট সময় থাকে, মাসিক বন্ধ হয়ে যাওয়ার সময়টা, ওটাকে বলা হয় মেনোপজ। মেনোপজ পিরিয়ডটা কিন্তু আসলে মেয়েদের জন্য একটা ইউ টার্ন নেওয়ার মতো অবস্থা হয়ে যায়। তখন মানুষ অনেক অসুস্থ হয়ে পড়ে। তখন কিন্তু কারণ কেন অসুস্থ হয়? আমাদের মাসিকটা কিন্তু ইস্ট্রোজেন প্রোজেস্টেরন যে হরমোনটা নিঃসরণ হয়, এই ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোনের কারণে কিন্তু দেখা যায় যে আমাদের মেয়েদের মনটা একটু নরম থাকে। যেমন ছেলেদের টেস্টোস্টেরন হরমোনটা বেশি। তো এর ফোন দিল একটা, করতে পারতেছি না। লিখে দিয়ে আসি, হ্যাঁ, একটু কিছুক্ষণ পর কল দেওয়ার জন্য। ও, আমাদের একটা জয়েন করার কথা, উনি কল দিচ্ছে। উনি জন্য একটা লিঙ্কটা দিয়ে আসি, দেখি ঢুকতে পারে কিনা। যদি জয়েন করতে পারে ভালো, না পারলে তো কিছু করার নাই। দুঃখিত, আপনাদের সময় নষ্ট করলাম। যাই হোক, বললাম কি আমাদের যে সময়ের কালটা, যে আমাদের বললাম যে টেস্টোস্টেরন হরমোন ছেলেদের নিঃসরণ হয়, অনেক মেয়েদের যদি বেশি বেশি পুরুষ অনেক পড়ার সময় পড়ে না, পুরুষালী হরমোনটা বেশি নিঃসরণ হচ্ছে, এই কারণে ওনার দাড়ি গোঁফ উঠছে। হার্সিটিজম, যেটা হার্সিটিজম একটা রোগ, যে মেয়েদের যে দাড়ি গোঁফ উঠে, সেরকম হয়ে যায়। তো সেখানে এই যে হার্সিটিজমের জন্য কিন্তু আমাদের কিন্তু খুব ভালো চিকিৎসা আছে। তো এই যে আমাদের মেয়েদের কিন্তু মনে করেন এই যে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোনের কারণে কিন্তু মনটা সফট থাকে। তো এই হরমোনটা কিন্তু আমাদের কি করে, ও যে ওভামটাকে, সে যে আমাদের যে ডিম্বাণুটা, এই ডিম্বাণুটাকে মনে করেন নিঃশক্ত করতে সাহায্য করে। নিষিক্ত করতে যখন মাসিকটা বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু ওই হরমোন গুলো আসা বন্ধ হয়ে যায়, কমে যায়। তখনই মেয়েদের মেজাজ মর্জি গরম হয়ে যায়, তারা খুব রাগান্বিত হয়ে যায়। তাদের দেখা যায় যে একটা শরীরের মধ্যে একটা হট প্লাস হয়, এটা মাথায় হয়, তাদের ঈর্ষা বেড়ে যায়। মানে শরীরের একটা শরীর শোক পালন করে, কারণ সে এটা নিয়ে এত বছর ছিল, এখন যে হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে শরীর শোক পালন করবে না? হঠাৎ করে সে মনে করেন খুব মানে কষ্টে পড়ে যায়। এটা আমাদের, তারপরে সে পয়সনের মধ্যে ব্যথা পায়, সবকিছুতেই তার সমস্যা শুরু হয়ে যায়। তখন এটার জন্য কিন্তু আমাদের কিছু রূপরেখা আছে, ওষুধ আছে, দেখিয়ে দিব আপনাদেরকে। এই যে বললাম মাসিকতাটা কেন আসছে, যে একজন রোগী, এই যে আমাদের তাহলে জানতে হবে কত বছর বয়সে মাসিকটা চিরস্থায়ী বন্ধ হয় আর কখন শুরু হয়। মেয়েদের অনেক সময় দেখা যায় যে 8, 9, 10 বছরও মাসিক শুরু হয়ে যায়। ওটা কি হচ্ছে? ওটা আর্লি পিরিয়ড, যে মিনাক্রি টাইমটা আগে চলে আসছে। যদি দেখা যায় যে অনেকের 14-15 বছর, 16 বছর হয়ে গেছে, মাসিক হয় না, ওটা কি হবে? ডিলেড, দেরি, অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি। তাহলে কারো কারো তাড়াতাড়ি হতে পারে, কারো দেরিতে হতে পারে, কিন্তু সঠিক সময়টা হচ্ছে 12-13 বছরের ভিতরে হয়ে যাওয়াটা, এটা হচ্ছে সঠিক সময়।
আর মাসিকটা চিরস্থায়ী ভাবে বন্ধ হয়ে যাওয়াটা, মেনোপজ যেটাকে বলা হয়, তা হচ্ছে আপনার 45 থেকে 55 বছর পর্যন্ত। এর ভিতরে বা আমাদের মনে করেন ভারতবর্ষে যে সিজন যেরকম আছে সেই ঋতু অনুযায়ী আমাদের যেহেতু নাতিশীতোষ্ণ গরম পবন একটু সেখানে 45 থেকে 55 বছর ভিতরে বন্ধ হয়ে যাবে। কিন্তু যারা শীত প্রধান এলাকায় থাকে সেখানে কিন্তু দেখা যায় যে তাদের শুরুটাও একটু দেরিতে হয়, শেষটাও দেরিতে হয়। দেখা যায় 60 বছরও তাদের চলতে থাকে পিরিয়ড, স্বাভাবিক মানে। কিন্তু আমাদের যদি কোনো রোগী 56-57 বছর বয়সে আসে, যদি এসে বলে আমার মাসিক এখনো চলতেছে, তাহলে কিন্তু বুঝতে হবে সে অসুস্থ। ঠিক আছে, যদিও আমাদের একটা ল্যাবরেটরি ক্লাস, এই ল্যাবরেটরি ক্লাসের জন্যই কিন্তু এই কথাগুলো বলা, যে আগে আমার তো স্বাভাবিকটা জানতে হবে, তাই না? স্বাভাবিকটা জানলেই আমরা অস্বাভাবিকটা বুঝতে পারবো। এখন যদি আমি জানি না কত বছর পর্যন্ত মাসিক হওয়াটা স্বাভাবিক বা কত বছর বন্ধ হয়ে যাবে, অনেক সময় দেখা যায় যে আমাদের কাছে 40 বছর 38 বছরের অনেক মহিলারা আসে, যে বলে যে আমার মাসিকটা বন্ধ হয়ে গেছে, 2-3 মাস যাবত হচ্ছে না, বা 3-4 মাস পর পর হচ্ছে, এখন কোনো রেগুলার করা যায় কিনা। এদেরকে কিন্তু রেগুলার করার চান্স খুবই কম থাকে, কারণ অনেকেরই মনে করেন ফ্যামিলিগত, আমরা বলি যে পরিবারে আমাদের মা, খালা, নানি, ওনাদেরকে কত বয়সে বন্ধ মনে করেন মাসিকটা বন্ধ হয়ে গেছে, সেটা আপনাকে জেনে নিতে হবে। যদি হয়ে থাকে, অনেক সময় পারিবারিক ভাবে, অনেকে হরমোনের কারণেও তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় বিভিন্ন কারণবশত। যদি সে কোনো রোগের কারণে হয়, তখন দেখা যায় যে অনেক সময় ওষুধ দিলে ভালো হয়, কিন্তু অনেক সময় না হওয়ার চান্সটা বেশি, যে মাসিকটা আবার ফেরত আসার চান্সটা বেশি। তো যাই হোক, আবার দেখা যায় যে এই যে মনে করেন আপনার কাছে এখন আমাদের কাছে রুগী একজন আসছে, 17 বছর বয়স। আগে আমরা স্বাভাবিকটা শুনে রাখলাম, সে মেয়েটার এখনো মাসিক হয়নি। তো মাসিকটা যেন ক্লিয়ার হয়, শুরু হয়, তার জন্য ওষুধ দিতে আসছে। এখন আমরা কি করব? আর একটা সমস্যা, এটা মাসিকটা ক্লিয়ার হয় নাই, এখানে আমরা কি করতে পারি? আরেকজন রুগী আসছে, তার নাক দিয়ে রক্ত পড়তেছে। দুটা কথা কিন্তু, একজনের মাসিকটা এখনো শুরু হয়নি, আরেকজনের নাক দিয়ে রক্ত পড়তেছে। এখন আমরা রোগীর জন্য কোথায় কোথায় যেতে পারি? ধরুন দুইজনই 17 বছরের মেয়ে, ঠিক আছে, না বলতে চাইলে কি আর করা, আমি বলছি, কেউ কি বলবেন? কেউ বলবেন না? ম্যাডাম, নোজের মধ্যে ব্লিডিং একটা পেলাম, কি হবে? ঠিক আছে ম্যাম, ধন্যবাদ আপনাকে। এখন হচ্ছে যে এই যে নাক দিয়ে রক্ত পড়তেছে, হ্যাঁ, এই রোগী আমাদের সুন্দর করে একটা রোগীলিপি করতে হবে, নাক দিয়ে রক্ত পড়ার কাহিনী কি। আর তাকে আরেকটা প্রশ্ন করতে হবে যে মেয়েটা 17 বছর বয়স, তো মাসিক হচ্ছে কিনা। তো হ্যাঁ, মাসিক তো হয়ে গেছে, 12-13 বছর বয়সে মাসিক হয়ে গেছে, মাসিক শুরু হয়েছে। তবে এই যে আমি বললাম যে তাহলে নাক দিয়ে রক্ত পড়াটা কতদিন যাবত? নাক দিয়ে রক্ত পড়াটা এই যে শুরু হয়েছে, আজকে 3-4 মাস যাবত নাক দিয়ে রক্ত পড়তেছে। তখন এখানে জিজ্ঞাসা করতে হবে, মানে আমরা তো রোগীলিপিটা করবো, অনেক কথাই শুনতে হবে, বলতে হবে তা, কিন্তু আমি এখানে অল্প কিছু কথা বলতেছি। অল্প কিছু কথার মধ্যে শুধু আমি অল্প কিছু কথা বলবো রোগীলিপিটার মধ্যে। তো নাক দিয়ে রক্ত পড়ার এখানে আমরা কিন্তু যখন জিজ্ঞেস করলাম যে 3-4 মাস, তারপর মাসিকটা নিয়মিত হচ্ছে কিনা, ও না, এই বয়সে তো প্রথম মাসিক তো এরকম হয়ই, দেখা যায় 3-4 মাস পর পর হয়, প্রথম মাসিক তো এমন হয়। আর মেনোপজ যখন হবে তখনও কিন্তু মাসিক কেমন হয়, বন্ধ হওয়ার আগে হয়তো 3-4 মাস রেগুলার হইতেছে, আবার দেখা যায় 1 বছর হচ্ছে না, আবার 5-6 মাস হচ্ছে না, আবার রেগুলার হচ্ছে, এভাবে কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আর যখন মিনারটির সময় প্রথম মাসিক শুরু হয়, তখনও কিন্তু এমন হয় যে হয়তো 1বার হইলো, 2বার হইলো, তারপর আবার হয়তো 4-5 মাস হচ্ছে না, আবার হবে। এটা কিন্তু মাসিকের এটাকে ইরেগুলার ধরা যাবে না, এটা কিন্তু প্রথম বা শেষের দিক দিয়ে জিনিসটা হয়। এখন বলছে না না, এই ওর আছে 5-6 মাস যাবত মাসিক হচ্ছে না, এমন ওর প্রথম হয়েছিল, আমরা এটা কোনো ব্যাপার মনে করতেছি না, আবার হয়তো হবে,
তখন আবার এমনি এমনি হয়ে গেছিল, ওষুধ খাওয়াতে হয়নি। এখানে কিন্তু পয়েন্ট আছে। পয়েন্টটা কি? তার নাক দিয়ে রক্ত পড়তেছে কিন্তু তার মাসিকটা বন্ধ আছে। এটা কিন্তু যোগসূত্র। তাহলে রোগীর ওটা মাস্টটা, আমি যদি রোগীর এটা সুন্দর করে নেওয়াটা মাস্ট। তো আমাদের নাক দিয়ে রক্ত পড়া রোগীর 3-4 মাস 5-6 মাস যাবত মাসিক হচ্ছে না, তার রেপার্টরিতে আমরা কোথায় যাব? সমস্যা কিন্তু সে কিন্তু আমাদের কাছে মাসিক যে হচ্ছে না, বন্ধ হয়েছে এর জন্য আসে না, সে আসলে নাক দিয়ে রক্ত পড়তেছে। আসলে আমরা একটু বেসিক্যালি কিন্তু দুইটাই সমস্যা। মাসিকা 3-4 মাস যাবত 5-6 মাস যাবত হচ্ছে না, বা নাক দিয়ে রক্ত পড়তেছে, দুইটাই সমস্যা। তা আমরা কোথায় যাব? নোজ। কিছুক্ষণ আগে আমাদের সোহেলি হোসেন ম্যাম বলেছেন যে আমরা নোজে যাব ব্লিডিং। হ্যাঁ ঠিক আছে, এই যে কিছুক্ষণ আগে বলা ডিসচার্জ গুলো আমরা কোথায় কোন রূপটা নিব সেটা আমরা দেখব। এখন আমরা যাব কোথায়? নোজ। নোজ পেয়েছেন? এপিস্টেক্সিস। এপিস্টেক্সিস হবে কি? নাক দিয়ে রক্ত পড়া। ই দিয়ে বের করেন এপিস্টেক্সিস। পেয়েছেন? 330 পৃষ্ঠা ম্যাডাম, ডিসচার্জ তাই হবে? 30 না 35? অ্যান্সার 35 না? ডিসচার্জ না ড্রাইনেস ম্যাডাম? ড্রাইনেস না, ড্রাইনেস না, ডিসচার্জ হলো 330। এপিস্টেক্সিস, রক্ত পড়া, নাক দিয়ে রক্ত পড়া, ড্রাইনেস না। ম্যাম 35 ডান কলমের মাঝখানে। হ্যাঁ, এটা হচ্ছে কি নাক দিয়ে রক্ত পড়া। এখন কতগুলো ওষুধ আমরা কোথায় যাব? ঠিক আছে, তাহলে এখানে দেখেন আমাদের রাইট রাইট লেখা আছে, রাইট। নাক দিয়ে রক্ত পড়া রাইট। আমাদের সেলিম স্যার মাত্র জয়েন করলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা কিন্তু স্মরণ করি না, তারপর কিন্তু আসলে বলি। বুঝি নাই। পরে বলবো। আমরা স্মরণ করি ক্লাস শুরুতেই। সেলিম স্যার আসলো না কেন? ঠিক আছে, তাহলে আমরা 336 পৃষ্ঠা আবার আসলাম বাকি রুব্রিক্স গুলোর জন্য। যখনই একটা বড় রুব্রিক্স পাবো, বড় একটা রুব্রিক্স, তখন ওইখানে কিন্তু আমাদের সাইড, টাইম, কন্ডিশন, স্ট্যান্ডিং থাকবে বলেছিলাম। সাইড ডান বাম, নাকের ডান বাম আছে না? কি বলেন? নাকের কিন্তু ডান বাম আছে। জি, এটা কিন্তু বলা যাবে না ডান নাক বাম নাক, এটা বলা যাবে না। ডান পাশের নাসার নাক কিন্তু একটা, কিন্তু তার যে ছিদ্রটা দুইটা। তো ডান পাশের নাসারন্ধ্র, বাম পাশের নাসারন্ধ্র, কোন পাশের নাসারন্ধ্র দিয়ে রক্তটা বের হইতেছে? লেফট রাইট দেওয়া হয়েছে, আবার আফটার এ বোথ বাদ, তারপরে টু রাইট, ডানের বামের পরে আবার রাইটে চলে গেল কিনা হ্যামামিলিস দেওয়ার আছে এখানে একটা ওষুধ। তারপর মর্নিং সময়কাল দিচ্ছে। এই যে কিছুক্ষণ আগে আমাদের রোগী যে বললো তার মাসিকটা কিন্তু কি 4-5 মাস যাবত হচ্ছে না, তাও এটা স্বাভাবিক, আমার মেয়ের এরকম প্রায় সময় হয়তো আগে, সে মনে করে সেটাই। কিন্তু এটার সাথে যে আমাদের আর একটা যোগসূত্র আছে, নাক দিয়ে রক্ত পড়ার যোগসূত্র, সে দেখাচ্ছি। তো মেনসেস এর ইংরেজিটা কি? এম দিয়ে। তো আমরা 337 পৃষ্ঠার ডান কলমে যখন যাব, সেটা কি? মেনসেস বিফোর, মেনসেস ডিউরিং। পেয়েছেন? জি পেয়েছি। তাহলে আরেকটা আবার দেখেন, প্রফিউজ, আবার স্ক্যান্টি। স্ক্যান্টি মানে কি? সামান্য মাসিক হচ্ছে, সামান্য, কিন্তু নাক দিয়ে রক্ত পড়তেছে, ফসফরাস একটা ওষুধ দেওয়া আছে। তারপর আবার দেওয়া হচ্ছে আফটার, যদি মাসিকের পর হয়, মাসিকের পর রক্ত যাচ্ছে, সেখানে সালফার। আর যদি মেনসেস ডিউরিং, মেনসেস বিফোর, এটা দেওয়া আছে। পেয়েছেন? তারপর দেখেন লেখা সাপ্রেসড। সাপ্রেসড পেয়েছেন? মাসিকটা যখন আমরা পাবো, মেনসেসের কিন্তু কতগুলো কথা পাবো, মেনসেস বিফোর, মেনসেস ডিউরিং, মেনসেস আফটার, মেনসেস সাপ্রেসড। এই 4টা কথা কিন্তু আমরা প্রায় সময় পাবো। তো আমরা এখানে ডিউরিং, মাসিক
হওয়া শুরু হওয়ার পূর্বেও কারো হইতে পারে, সময় হইতে পারে। সাপ্রেস বলতে কি, চাপা পড়েছে। উনি কিন্তু বুঝতে পারে নাই যে ওনার বাচ্চাটার মাসিকটা চাপা পড়েছে 4-5 মাস যাবত, এই জন্যই তার রক্তটা যাচ্ছে নাক দিয়ে। তো এখানে কি কি ওষুধ আছে একটু কেউ বলবেন ফার্স্ট গ্রেডে? বই নেই কারো কাছে? স্যার তো মানে চেম্বার থেকে বাসায় আসছে। আমি সাপ্লিমেন্টে 337 পৃষ্ঠার কোন সাইডে বললেন? বিশেষ বিফোর আছে লাইকেসিস। ম্যাডাম কি বলছিলেন একটু বলেন, মাইক ছিল। 337 পৃষ্ঠার ডান কলামের মিডল দেখেন। লাইকেসিস ব্রায়োনিয়া লাইকেসিস আর পালসিটিলা। সাপ্রেসড ব্রায়োনিয়া লাইকেসিস পালসিটিলা আছে কি আমাদের ফার্স্ট গ্রেডে। যদি সাপ্রেসড হয়, মাসিকটা সাপ্রেসড হওয়ার পর থেকে, এই রোগীটাকে সাপ্রেস হয়েছিল না? হয়েছিল। সাপ্রেস কিন্তু হয়েছে। তা এখন এতগুলো ওষুধের মধ্যে কি আমি কি ব্রায়োনিয়া দিয়ে দিব, না পালস দিব, না ল্যাকটোসিস দিব? ওটার তো অবশ্যই রোগী লিপি লাগবে। এখন এখান থেকে ওষুধ দিতে হলে অবশ্যই রোগী লিপি লাগবে। এই ওষুধগুলোর সাথে পার্থক্য করতে হবে যে কোন ওষুধটা আসলে আমার রোগীর লাগবে। ক্যালি আয়োড আছে, ক্যালকারিয়া আছে। তাহলে যদি দেখা যায় যে মাসিকটা চাপা পড়েছে, তো চাপা পড়াটা অনেক সময় বুঝে না অনেকে, অনেক সময় বাচ্চারাও বলতে চায় না, নাক দিয়ে রক্ত পড়তেছে এটা সহজে বলা যায়, কিন্তু মাসিকের ব্যাপারটা নিয়ে অনেক লজ্জার কথা বলে না। তখন কিন্তু ডাক্তারের কাছে আসলে ডাক্তারের অবশ্যই দরকার প্রথমে একটা মহিলা রোগী আসলে প্রথমেই তার এলএমপিটা জানতে হবে। আমরা যারাই যখনই একটা মহিলা রোগী দেখবো, সেই মহিলাটা মাসিক মানে 12 থেকে ধরি আমরা 10 থেকে 50-55 ভিতরে আমাদেরকে আমরা মাসিকের কথা জিজ্ঞেস করবো। এলএমপিটা কখন বা কত তারিখ লিখে রাখবার প্রথমেই। তো এলএমপি দিয়ে কিন্তু আমাদের অনেক মনে করেন জটিলতার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে নাক দিয়ে রক্ত পড়াটা আমরা কিভাবে খুঁজবো? নোজ এপিস্টাক্সিস। এখানে অনেকগুলো রুব্রিক্স আছে, পরের পৃষ্ঠাতেও কিছু আছে, এখানে আমরা এক লাইন করে দেখব। এখন যদি একজন রোগী এসে বলে আপনাদেরকে যে রোগীর কান থেকে রক্ত যাচ্ছে, তখন আমরা কি রুব্রিক্স বের করবো? কান থেকে রক্ত যাচ্ছে, তাহলে নাক থেকে রক্ত যাচ্ছে এটা এপিস্টাক্সিস, কিন্তু কান থেকে রক্ত যাচ্ছে সেটা কিন্তু আবার এপিস্টাক্সিস হবে না। আসলে আমরা যাই ইয়ার কি হলে ভালো হয় বলেন তো? এখানে ডিসচার্জ, এখানে হবে ইয়ার ডিসচার্জ। পেয়েছেন? 286 পৃষ্ঠা। 286 কি আছে? 86তে শুরু হয়েছে বাম কলাম থেকে ডিসচার্জ, ইয়ার ডিসচার্জ। তারপরে আমাদের 87 পৃষ্ঠায় আছে। এখানে কি খুঁজতে হবে? দেখেন, যদি রোগী বলে যে বাম কানের থেকে রক্ত যাচ্ছে, যদি রোগী বলে ডান কান থেকে রক্ত যাচ্ছে, সেটাও আমাদের কাছে আছে, রাইট লেফট দেওয়া আছে। যদি রোগী বলে যে রক্তটা একটু ব্লাডি, একটা হচ্ছে ব্লাডি রক্ত মানে রক্তের মতো, আর একটা হচ্ছে ব্লাড, সত্যি সত্যি ব্লাড যাচ্ছে। তারপর আবার এটা হতে পারে, বলতে পারে যে হলুদ পুঁজ যাচ্ছে কান দিয়ে, তখন ই হলো 287 পৃষ্ঠার ডান কলামের উপর ই হলো। যদি বলে সাদা মানে দুধের ন্যায়, হোয়াইট মিল্কি, এভাবে কিন্তু আমরা খুঁজে নিব। A to Z ভাবে দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু দেওয়া আছে, থিন, পাতলা, ওয়াটারি, থিক, ভারী। তারপর এইভাবে কিন্তু তারপর কালার গুলো দেওয়া আছে, কি কালার। যদি খুব গন্ধ থাকে, পুট্রিট বা ঢাকা থাকবে, তাহলে কি হলো? কান দিয়ে যদি রক্ত পড়ে আমরা
যাব কোথায়? ইয়ার, ডিসচার্জ, ব্লাড। নাক দিয়ে যদি রক্ত পড়ে তখন আমরা যাব কোথায়? নোজ, এপিস্টাক্সিস। তখন আবার কারণগুলো তো শুনতে হবে, কি কারণটা আছে, ঠিক আছে? আবার ধরেন এখন যদি কোনো রোগীর যদি এসে বলে যে মলদ্বার দিয়ে রক্ত যাচ্ছে, তখন কি খুঁজবো আমরা? মলদ্বার দিয়ে রক্ত যাচ্ছে, জি রেকটাম, জি ধন্যবাদ। রেকটামে যাবো, রেকটামে যে কি খুঁজবো? সেখানে কিন্তু আবার হবে কি? হেমোরয়েড, রেকটাম, হেমোরয়েড। আসলে আমরা যাই, ছয়শো 19 পৃষ্ঠা, রেকটাম, হেমোরয়েড, মলদ্বার দিয়ে রক্ত যাওয়া, ঠিক আছে? রেকটাম, হেমোরয়েড। এখন আপনারা সবাই কি পেয়েছেন বিষয়টা? 619 পৃষ্ঠার বাম কলামে, জি ম্যাম পেয়েছি। বাম কলামে আছে হেমোরয়েড আর ডান কলামে আছে হেমোরয়েডস। হেমোরয়েডসটা কি আমরা যেটা অশ্ব বলি সেটা, আর হেমোরয়েডসটা হচ্ছে রক্ত যাচ্ছে। এখন রোগী আসছে আপনার কাছে, বলতেছে যে তার মাসিকের কথাই বলি, মাসিকের ডেট হচ্ছে 3 তারিখে, কিন্তু তার যে মাসিকটা শুরু হলো এখনো বন্ধ হচ্ছে না। এই মাসেই মনে রোগী আমাদের আসছে, চলতি মানে ডিসেম্বর মাসে আসছে, আজকে হচ্ছে 22 তারিখ, এখনো তার মাসিক চলতেছে। এখন কোথায় যাবো আমরা? জি, ওখানে যে কি খুঁজবো? মেনোরেজিয়া। জি, আসেন আমরা যাই তাহলে। আসেন জেনেটিলা ফিমেলে যাই, আসেন। মেন্সেস, না মেন্সেস হচ্ছে মাসিক। 724 পৃষ্ঠা আমাদের মেন্সেস শুরু হয়েছে। মাসিকটা এখানে অনেক কথা আছে, এটা অন্য সময় যখন আমরা আসবো এখানে তখন বলবো। এখন হচ্ছে মেনোরেজিয়াটা কখন? মেনোরেজিয়াটা হচ্ছে যখন অতিরিক্ত রক্ত যাবে মাসিকের সাথে, ওটা হচ্ছে মেনোরেজিয়া। আর মাসিকের সময়কালটা হচ্ছে ধরেন 7 দিন পর্যন্ত আমাদের টাইম, তার মধ্যে 9, 10, 11 পর্যন্ত আমরা যেতে পারি উঠতে, বা অনেক সময় 12 পর্যন্ত নিতে পারি, ওটা কি মাসিকের সময়কালটা যেতে পারে। তারপরে যদি যায় তখন সেটাকে আমাদের ধরতে হবে ম্যাক্রোরেজিয়া। মাসিকের সময়কাল ছাড়া অন্য কোনো সময়ে যদি যৌনাঙ্গ দিয়ে রক্ত যায়, ভ্যাজাইনা দিয়ে রক্ত যায়, তখন সেটাকে বলা হবে ম্যাক্রোরেজিয়া। সেটা বিভিন্ন কারণে হতে পারে, সেটা এমন হতে পারে কোয়েশন আফটার ব্লিডিং, ঠিক আছে? যদি হয়, অনেক সময় কোয়েশন আফটারেও অনেকের ব্লিডিং হয়, বা কোয়েশন, তখনও কিন্তু আমরা ম্যাক্রোরেজিয়া থেকে নেব। মাসিক ছাড়া যৌনাঙ্গ দিয়ে রক্ত যাবে যে কোনো কারণে, তখন আমরা সেটাকে ম্যাক্রোরেজিয়া আলাদা একটা রুব্রিক্স ধরে নেব, সেটা আছে 729 পৃষ্ঠা। আর মেনোরেজিয়া তখন যখন আমাদের মাসিক চলাকালের যে সময়কালটা, এই 10-12 দিন পর্যন্ত যদি অতিরিক্ত স্রাব হয়, তখন আমরা মেনোরেজিয়াটা নিব। অতিরিক্ত স্রাব যাচ্ছে, ওই সময়কালে অতিরিক্ত ব্লিডিং হচ্ছে, সেই মেনোরেজিয়াটা দেখি, সেটাকে আমরা মানে কি, এটা মেডিকেল টার্মে তখন মেনোরেজিয়া বলবে। আর আমাদের রেপার্টরিতে কোপিয়াস লেখা থাকবে, ঠিক আছে? আর এটা নিয়ে মাসিকের এটা আমরা এই সাইকেলটা নিয়ে একদিন আলোচনা করব। একটা সুন্দর, এটা বলেছিলাম, মনে থাকে না ক্লাসের সময়। এই সাইকেলটা যদি আমাদের ভালো করে জানা থাকে, কি বলছিলেন ম্যাডাম? আমরা নিব কোপিয়াসটা 725 পৃষ্ঠা কোপিয়াস।
এটাকে ম্যাট্রোরেজিয়া লিখে রাখবেন তার পাশে। এটা হচ্ছে মাসিকের সময় যদি অতিরিক্ত রক্ত যায়, মাসিকের সময়কালটা তো 7 দিন, তা এর অতিরিক্ত আমরা 8 দিন 9 দিন পর্যন্ত 10 দিন পর্যন্ত নিতে পারি, এর বেশি নেওয়া যায় না। তারপরে কিন্তু সেটা অন্য অন্য কাহিনী হয়ে যায়, সেটা ম্যাট্রোরেজিয়ার দিকে চলে যায়। ঠিক আছে? এখন বুঝলাম, কোপিয়াসের কথাটা যে বলছিলেন ওইটা। ওটা প্রচুর 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 স্রাব যাচ্ছে, প্রচুর ম্যাট্রোরেজিয়া। আচ্ছা, এটা সমস্যা নেই, আপনার লিখতে হবে না। এখন আমরা যেটা মাসিকের যে সাইকেলটা মেন্সেসের, ওই ওই দিন আমরা প্রত্যেকটা ব্যাপারটা ধরে ধরে যে অর্থটা লিখে দিব, সমস্যা নেই। আর এখন লিখতে পারলে লিখে রাখেন, কোপিয়াস এখানে ম্যাট্রোরেজিয়া লিখে রাখেন, প্রচুর লিখে রাখেন। ঠিক আছে? বলছিলাম ম্যাডাম, এই যে 729 পৃষ্ঠা মেট্রোলজিয়া, যে এটা তো অতি রজস্রাব মানে বেশি, সেটা কি মাসিক ছাড়া হলে মানে মাসিক ছাড়া, মাসিক ছাড়া ওটা যে কোনো সময় হইতে পারে, যে কোনো সময়, মানে মাসিক ছাড়া। আর মাসিক। কোপিয়াসের কথা যেটা বললেন সেটা ওটা মাসিকের সময় প্রচুর যাচ্ছে। ও আচ্ছা, মাসিকের সময় প্রচুর। জি জি, ধন্যবাদ। কোপিয়াসটা কত কথা ম্যাম? ওটা মানে 725 না? 725। ঠিক আছে? আবার যদি মনে করেন এই যে অতিরজ্জর, এখানে আবার অনেক কথা আছে। ঠিক আছে, আপনার এখন এখানে গেলে ভেজাল, ধরলে ভেজাল, জাস্ট বলার জন্য যে ডিসচার্জ, রক্ত যাওয়া নিয়ে, নাক মুখ দিয়ে অনেক সময় রক্ত যায় যে, তার জন্য। এখন আসেন আর একটা রুব্রিক্স, যেমন সব জায়গায় আমরা পাই কমন ফাটা। ফাটা যদি কোনো রোগীর পা ফাটা থাকে, পায়ের গোড়ালি ফাটা, তখন আমরা কোথায় যাব? মানে আমরা কোথায় কি পাওয়া যায় এটা দেখানোর জন্য জাস্ট বলেন। লোয়ার এক্সট্রিমিটি। এক্সট্রিমিটিসে যাব। লোয়ার এক্সট্রিমিটি কি খুঁজবো, মানে রুব্রিক্সটা কি? ম্যাডাম ক্র্যাক কি হবে? ক্র্যাক, জি ধন্যবাদ। আমরা কি খুঁজবো? ক্র্যাক। আসেন খুঁজি এক্সট্রিমিটিস, ক্র্যাক, তারপরে লোয়ার এক্সট্রিমিটিস বা আপার, যেখানে সমস্যা সেখানে, সমস্যা যেখানে সেখানে যাব। পেয়েছেন? ক্র্যাক, এক্সট্রিমিটিস, ক্র্যাক। 970 পৃষ্ঠা। এটা হচ্ছে যে হাত পা ফাটা বা যে কোনো জায়গায়, হাত পা যে কোনো জায়গায় ফাটা, আমরা ক্র্যাক দিয়ে বুঝবো। আবার অনেক সময় দেখবেন, মনে করেন নামাজে যখন আপনারা সেজদা দেন, উঠা বসা করেন, বা যারা আমাদের হিন্দু ধর্মাবলম্বী আছেন যারা পূজা করার সময় কিন্তু উঠা বসা করেন, বা দেখা যায় সিঁড়ি বেয়ে উঠা নামা করার সময় হাঁটুতে বা গোড়ালিতে কি কটকট শব্দ করে, তাই না? বা হাত নাড়াচাড়া করলে কটকট শব্দ করে, জয়েন্টে জয়েন্টে কটকট শব্দ করে, তখন ওটার জন্য নিব আমরা কোনটা? ক্র্যাকিং। 970 পৃষ্ঠাতে আছে ডান কলামে ক্র্যাকিং, বাম কলামে ক্র্যাক। বাম কলামে হচ্ছে ফাটাটা, আর ক্র্যাকিং ডান কলামে হচ্ছে কটকট শব্দ। ঠিক আছে? বুঝা গেছে ব্যাপারটা? ম্যাডাম এখানে ওই যে ক্র্যাকিং এর যে ব্যাপারটা, সাধারণত পায়ের গোড়ালি থেকেই তো হয়, তাই না? পায়ে না না, সব জায়গাতে হয়, গোড়ালিতে হয়, অনেকে হাতের কবজিতে হয়, হাঁটুতে হয় কটকট শব্দটা। এটা তো ক্র্যাকিং, আমি ক্র্যাকের কথা বলতেছি, যে একটা তো ফাটা আছে, যেটা, হ্যাঁ, ও ফাটা, হ্যাঁ হ্যাঁ, ওইটা গোড়ালিতে পায়ের হয়। পায়ের গোড়ালিতে বেশি সমস্যা হয়, সেক্ষেত্রে হাতেও হয়, জি জি, হাতের তালু ফেটে যায়। হিলের ক্ষেত্রে যে একটা মেডিসিন মাত্র লাইকোপিডিয়াম, সেটার জন্য বলতাম। না না, এটা দেওয়া যাবে না কিন্তু, এখানে কিন্তু রেখে হিলে যে একটা লাইকও দিয়ে রাখতে দেওয়া যাবে না। অনেক রোগীদের ফাটে, আপনি কি বলেন? ক্যালকিনিয়ার ফাটে, অনেক হয়। তারপরে আমার পায়ের যত্ন নেয় না বিদায় তার পা ফাটে। লাইকো তো কৃপণ প্রকৃতির লোক।
হ্যাঁ, জানো না, তারপরে আমাদের আরো ওষুধ আছে, অনেক ওষুধের ফাটে, গ্রাফাইটিসের ফাটে, এন্টিমকুটের ফাটে, এন্টিমকুট আছে, অনেক ওষুধ আছে। কিন্তু এখানে দায়িত্ব দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা অন্য দেখবো, সিনথেসিসে দেখবো, অন্য রেপার্টরিটা দেখে আসবো, না হলে আমাদের মতো আমরা ওষুধ দিব। আমার পছন্দের স্যার কোনো কথাই বলছে না, সেলিম স্যার, মিস করতেছে। যদিও এরা তো আছে। মাত্র বাসায় ঢুকলো, বুঝেন না কেন? মাত্র বাসায় ঢুকেছেন, এত ঠান্ডা কুয়াশা হয় বাসা ঢুকেছেন, না হলে রাস্তায় আছেন গাড়িতে। এটা একটা কারণ, চেম্বার বন্ধ করে তাদেরকে চলে আসে, আগে তো অনেকক্ষণ থাকতো। ঠিক আছে, তো সেলিম স্যার কথা বলার আগে তো আমরা তো কথা বলতে, আমরা কথা বলার স্ক্রিপ্ট পাবো না, আমরা শেষ করে নিই। জি ম্যাডাম, ওই যে গত ক্লাসে যে লাস্টে বলছিলেন যে 4টা মেডিসিনের কথা, হ্যাঁ, রাষ্ট্র জি, বলবো। ফসফরাস পালসিটিলা, জি, হ্যাঁ, সেটা প্রথম আমরা কোন দিকে যাব এই বিষয়ে যদি যার কষ্টটা যেদিকে বেশি, সেটার কথা চিন্তা করব, না এই যে অনুপূরক, পরিপূরক বা কমপ্লিমেন্টারি বা ফলোইং যেটাই বলেন না কেন, কিভাবে যাব একটু যদি বলতেন আপনার মুখ হ্যাঁ, থেকে, শুনলে আমাদের জন্য, সবার জন্য ভালো হবে আসলে। জি বলবো ইনশাল্লাহ। এবং কি আমি আহ, প্রয়োগ করেছি 2-3 জন রোগীদের ক্ষেত্রে, আলহামদুলিল্লাহ ভালো ফল আসছে। তো আসার আগে ইনশাল্লাহ সামনের দিকে এই ওষুধটা আরো বেশি প্রয়োগ করা উচিত, যেটা যেভাবে প্রয়োগ করা দরকার। কিছু কিছু ওষুধ আছে, ওই যে পলিকেস্ট রেমেডি গুলোর জন্য ওরা এই ওষুধগুলো আসতে পারে না, আগে আসতে পারে না। ঠিক বলছি না? অনেক ওষুধ আছে, মানে সব লক্ষণ ওটার মধ্যে আছে, কিন্তু আমাদের পলিকেস্ট মেডিসিন গুলো মাথা চলে আসে আগে, আমরা ওগুলোই বেশি ব্যবহার করে ফেলি। আমি বেশি করিনি, মাত্র 3 জন রোগীর ক্ষেত্রে ব্যবহার করেছি ওষুধটা। এটার সিরিয়াল কিভাবে হবে ম্যাডাম, একটু যদি ভেঙে বলতেন। আচ্ছা, দিচ্ছি দিচ্ছি, আমি এটা একটু শেষ করি। এই যে তো আমাদের এই যে এটা গেল কি, একটা পেলাম ফাটা। এখন যদি কারো যদি মনে করেন, কয়টা বাজে, হ্যাঁ, আর 2-3 মিনিট আমরা এটা নিয়ে আলোচনা করি, তারপর ওটা চলে যাব। কারো যদি মনে করেন মলদার ফাটা, তখন কি দিয়ে খুঁজবো? একদম রেকটাম ওই যে দেখ, ক্র্যাক। ঠিক আছে কিনা দেখি, আসে আমরা দেখি রেকটামে ক্র্যাক আছে কিনা। আছে কিনা দেখেন। আসলে কি, তখন আমরা রেকটাম ক্র্যাকে খুঁজবো না, ক্র্যাক খুঁজবো না, তখন আমরা যাবো কোথায়? ফিশার। মলদার ফাটাই কি বলা হয়? ফিশার। ঠিক আছে, দেখেন আপনি ক্র্যাক পান কিনা, না পাইলে ফিশারে চলে যাবেন। পেয়েছেন? রুগী আসছে, তার মলদার ফাটা, ফিশার। দেখ নাই, ফিশার, ফিশার 617 পৃষ্ঠা, নাম কলমে। দেখছেন, নতুন মানুষ পেয়ে গেছে। কিন্তু অনেক পরে, আপনাদের অনেক পরে বই নিচ্ছে। ফিশার পেয়েছেন? ফিশারের পাশে ফিস্টুলা আছে, ওই যে ভগন্দর। জি, ধন্যবাদ। না, একটা রুগী আছে যেটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, রুগীর নাকের পাশ ফাটে না অনেকের? নাকের সামনের পাশ বা নাকের সাইডের পাশটা ফেটে যায় না অনেক রুগীর? অনেকের ঠোঁটের 2টা কোনা ফাটে না? দেখেছেন কিনা? হ্যাঁ ম্যাম, ফাটে। তো কোথায় পাবো আমরা? ঠোঁটের 2টা কোনা, নাকের কোনা, 2 কোনা ফাটে, যেটা আমরা বেশি বেশি করে লেখা থাকি আমাদের কিসে, নাইট্রিক অ্যাসিডে লেখা আছে। ওইগুলা আসলে কন্ডরাঙ্গ নাইট্রিক অ্যাসিডের কথা মনে পড়ে। জি ম্যাডাম, রূপ বিষয়টা পেয়ে আমরা খুঁজে নেই, আসেন, পেয়ে গেলে তো আলহামদুলিল্লাহ। কি
দিয়ে খুঁজবো? এটা কি ক্র্যাক না ফিশার? তো জটিলতা হয়ে গেল না? এক জায়গায় বললাম ক্র্যাক দিয়ে খুঁজেন, আবার বললাম ফিশার দিয়ে খুঁজেন, এই একটা অবস্থা। তো কোথায় যাব আমরা? কোন অধ্যায়ে যাবো এর জন্য? মাউথে যাবো তো নাকি? আচ্ছা, আর নাকের জন্য? ওই যে নাকের জন্য নোজে যাবো ম্যাম। আচ্ছা, দেখেন তো আছে নাকি মাউথ আর নোজে। নাকে পাটা তো আছে 329 পৃষ্ঠা বাম কলমে ক্র্যাকস। ঠিক আছে, তাহলে গালচি ফাটা, গালের যে কোনো ফাটা আমরা কোথায় পাবো? গাল ফাটা তো ফেসের মধ্যে পাওয়া যাবে নাকি? জি, ওটা মাউথে না, ফেসে পাবেন। ধন্যবাদ। যদি এআই এর সাহায্য নিয়ে থাকেন তাহলে কিন্তু ধন্যবাদ না, ফেরত দিবেন। নিজে নিজে বের করে থাকেন তাহলে ধন্যবাদ। যদি নিজে নিজে বের করে থাকেন তাহলে চলে যান ফেস ক্যাং, ওখানে যে লিপ পাবেন, তারপরে কর্নার পাবেন, ঠোঁটের লিপের কর্নার, দুটো কর্নার, কন্ডেরঙ্গ, অ্যারোমটিফাইলাম, গ্রাফাইটিস, নাইট্রিক অ্যাসিড ফার্স্ট গ্রেডে, সাইলিশিয়া, অ্যারোমটিফাইলাম, কন্ডেরঙ্গ, গ্রাফাইটিস, নাইট্রিক অ্যাসিড, সাইলিশিয়া। আমাদের সেলিম স্যারের কথা বলতেছে না, আমাদের পিঙ্কি ম্যামের কথা বলছে না। জি, ট্র্যাকিং পাইলাম ম্যাডাম, পরে ট্র্যাক তাই না? জি, ঠিক আছে, তাহলে আমরা ম্যাম কত কথা? 357 ফেস ক্র্যাক, কারণ ঠোঁটটা আপনার ফেসেই পাবো, ঠিক আছে, আলাদাভাবে পাবো না। কারণ ঠোঁট, মাউথ বলতে কি মুখ, ঠোঁটের ভিতরে যে অংশগুলো সেটা মাউথে পাবো, ঠোঁটের বাহিরে এটা ফেসের আন্ডারে চলে যায়, ঠিক আছে, এই জন্য এটা ফেসে থাকবে। বুঝা গেছে? মুখের ভিতরের অংশটা ঠোঁটে, মাউথে পাবো, মুখের ভিতরে যে যখন চলে যাবো আমরা তখন মাউথে। এখন রুগী আসছে, রুগীর হাজবেন্ড বা যাই হোক, রুগী আসছে যে তার কানের দিয়ে পুজ যাচ্ছে বা রক্ত যাচ্ছে, ঠিক আছে, বা রক্তাক্ত পানি যাচ্ছে, যাই হোক, তার বাম কান দিয়ে সব রক্তাক্ত পানি যাচ্ছে, কান ব্যথা। তারপর ডাক্তারের কাছে গিয়েছিল, পরে ডাক্তার বলছে যে কানের পর্দা ফেটে গেছে, অপারেশন করতে হবে, পর্দাটা জোড়া লাগাইতে হবে। এখন আমরা কি করব? আমাদের কাছে সে যাবে না, সে আমাদের কাছে আসছে ওষুধ খাওয়ার জন্য। আসলে অনেক সময় যে আঘাত, বিভিন্ন ভাবে আঘাত পায়, তো কিছু আঘাত পেলে তো বলে, কিন্তু যদি মনে করেন মায়ের ধরে আঘাত থাকে, মহিলা রুগীর হাজবেন্ড হয়তো মার দিছে বা কিছু একটা, কানের পর্দা ফাটাই ফেলছে, তারপরে এ ধরনের ঘটনা ঘটে, যেটা আমরা পেয়েছি রুগী, সেজন্য বলতেছি। তো অনেক সময় মহিলারা বলে না, লুকায়। তো আমরা এই রোগীর কি ওষুধ দিব? এখন কোথা থেকে ওষুধ দিব? দিব, ঠিক আছে, কিন্তু রুব্রিক্সটা খুঁজে দেখি, একটু শিওর হয়ে নেই। হ্যাঁ, ইয়ার ডিসচার্জ, এয়ার ডিসচার্জ, আচ্ছা হয়তো এখানে এয়ার ডিসচার্জ দেওয়াটা একদম খারাপ হবে না, কিন্তু এয়ার ডিসচার্জ যাবো কখন? যে পানি যাচ্ছে এই জন্য, কিন্তু যে পর্দাটা যে ফেটে গেছে, যে আমরা একটু আগে ক্যাট দিয়ে আসছি, তারপরে আবার ফিশার দেখেছি,
কিন্তু কানের যখন ফাটা হবে তখন কিন্তু এটা পাবো না, তখন খুঁজতে হবে ইনফ্লামেশন মিডিয়া। এটা মানে হচ্ছে কানের পর্দা, মিডিয়া মানে কানের পর্দা, ইনফ্লামেশন মিডিয়া। একানব্বই 291 শুরু। হ্যাঁ, 91-তে গেলে মিডিয়া পাবেন। ওয়েবসাইটে আপনার যে হাইপেরিকাম এখানে আছে, ঠিক আছে। লাস্টমিন কোন অ্যান্সার আপনি বলছেন হাইপেরিকাম দিবেন, আপনার হাইপেরিকাম আছে ক্যালকেরিয়া সার্ফ, ক্যালকেরিয়া, ক্যামোমিলা, কেলিবাই, তারপর লাইকো, মার্কসল, এগুলা পালসটিলা, এগুলো হচ্ছে কি আমাদের ফার্স্ট গ্রেড। আবার আরো আছে সাইলেশিয়া, সালফার, এগুলো ফার্স্ট গ্রেডের ওষুধ। যদি সে হাজবেন্ডের মারধর করে থাকে, এই জন্য হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা আর্নিকা, হাইপেরিকাম এগুলো দিয়ে দেখতে পাই, তাই না? এটা কি কানের পর্দা ফাটার কথা বলতেছেন ম্যাডাম? জি, কানের পর্দা ফাটা মিডিয়া। ঠিক আছে, ম্যাডাম এখানে তো পর্দা ফাটা কোনো কিছু না, মধ্য শুধু দেওয়া আছে মিডিয়া মানে মধ্যভাগে। ওটা বুঝবেন না, ওটা ওই জায়গাটা হচ্ছে মিডিয়া, পর্দা এগুলো লেখা থাকবে না, এটাই আমাদের টপিক। মিডিয়া দেখে কি বুঝবো আমার পর্দা? হ্যাঁ, ইনফ্লামেশন মিডিয়া। এখন আসেন, আজকে শেষ ল্যাবরেটরি ক্লাস। আমরা আর অল্প কিছুক্ষণ 10 মিনিট আলোচনা করছি আমাদের গত দিনের ওষুধের ব্যাপারে। ওষুধটাই আসলে কি, ওষুধটা ছিল কিরকম মনে হচ্ছে যে এটা বুঝি রাস্টক্স, এটা বুঝি ফসফরাস, এটা বুঝি পালস পরিবর্তনশীলতা, হঠাৎ করে ব্যথাটা পরিবর্তন হচ্ছে, কিন্তু ওষুধটা হচ্ছে অন্য একটা ওষুধ। আমি একটু ওষুধের নাম পরে বলছি, ওষুধের থিম ইয়াগুলো বলছি, ভিতরের অংশটুকু। ওষুধের মধ্যে কি আছে? সোরিক, সিফিলিটিক, সুগভীর, সাইকোটিক ও টিউবারকুলার, মানে সবকিছু আছে এখানে। এই ওষুধটা এতটাই সুগভীর মেডিসিন, কিন্তু তার সেভাবে ব্যবহার হয় না। ঠিক আছে, একটু আমি বললাম যে এটার ব্যবহারটা এভাবে হয় না। আমাদের পলিকাস মেডিসিন গুলো ধাক্কায় ও বেচারা আসতে পারে না। এখানে কি কি সম্মিলিত থাকবে? ফসফরাস, পালস, রাস্টক্স, ম্যাডো কিন্তু বলেছেন নাকি আপনারা? অনেকে ম্যাডো বলেছেন, অনেকে রাস্টক্স বলেছেন, অনেকে পালসটিলা বলছেন না, হয়তো কেউ ফসফরাস বলেননি। ফসফরাসের কিছু লক্ষণ এখানে আছে, আবার কিছু লক্ষণ আইসক্রিম খাওয়াটা তো ফসফরাসের দিকে আছে, আইসক্রিম পছন্দ। জি, যেমন কি ফসফরাসের উদরে শূন্যতা বোধ এবং জ্বালা, তারপর আছে ঠান্ডার আকাঙ্ক্ষা, তারপর পালসটিলার যন্ত্রণার সমূহ হঠাৎ এবং দ্রুত পরিবর্তনশীলতা। রাস্টক্সের কি প্রথম সঞ্চালনে বৃদ্ধি ও অবিরত সঞ্চালনে উপশম। ম্যাডোর কি ছিল? বাতের ব্যথা, বিশেষ করে পায়ের মাংসপেশিতে ব্যথা ও জ্বালা। মোট কথা স্বাধীনভাবে ক্যান্সার। ঠিক আছে, মোট কথা এটা একটা মানে ক্যান্সারের ওষুধ। জিনিসটা বেশি ক্যান্সার রোগীদের জন্য খুব ভালো কাজ করে, দিয়েছিলাম। এটা কি হচ্ছে? বাত, উন্মাদ ইত্যাদি অবস্থা সহ ভীতিজনক রক্ত স্বল্পতা। এটা কি থাকে? ভীতিজনক রক্ত স্বল্পতা থাকে, বাত থাকে, উন্মাদ থাকে এর ভিতরে। তারপর টাটানি ব্যথা থাকে, শ্বাসকষ্ট হেতু প্রচুর মুক্ত বাতাসের আকাঙ্ক্ষা, যেটা আমাদের পালসটিলা করে। কিন্তু পালসটিলা কিন্তু প্রচুর মুক্ত বাতাসের আকাঙ্ক্ষা করে। মিষ্টি দ্রব্য তাদের পছন্দ, যেমন আইসক্রিম আমরা বলেছিলাম। বিশেষ করে গরমে বিতৃষ্ণা, পালসের গরমে বিতৃষ্ণা থাকে না, কিন্তু অথচ সে এই রোগী গরম পানিতে গোসল করতে চায়। গরমে বিতৃষ্ণা, কিন্তু সে গরম পানিতে গোসল করতে চায়। এর লক্ষণগুলো শরীরের প্রতিক্রিয়ার অভাব বর্তমান থাকলে, মানে এই লক্ষণগুলো যদি সম্পূর্ণ থাকে, তাহলে আমরা কিন্তু যে ওষুধটার রেমেডির কথা বলতে, সেটাই কিন্তু একমাত্র রেমেডি। রাস্টক্স, ম্যাডো, এই তিনটি ওষুধের মধ্যে প্রথম সঞ্চালনে বৃদ্ধি আছে। আর ওই ওষুধ রাস্টক্সও আছে, ম্যাডোতেও আছে, ওই ওষুধটার মধ্যেও আছে। রাস্টক্স রোগ আক্রমণের কারণ
আমরা জানি বর্ষাকালে পানিতে ভিজলে স্যাঁতস্যাঁতে পরিবেশে ম্যাডার রকমের কারণ কি? অর্জিত বা প্রাপ্ত সাইকোসিস দোষ। অর্জিত বলতে কি? আমাদের প্রাপ্ত বলতে কি? অর্জিত রোগ ভালো করা সহজ, প্রাপ্ত রোগ ভালো করা কঠিন। প্রাপ্ত হচ্ছে আমি বংশ পরম্পরা সম্পদ যেভাবে পাই সেভাবে যদি আমি পেয়ে থাকি সেটা কিন্তু ভালো করা কঠিন, কিন্তু যেটা আমি অর্জন করেছি সেটা ভালো করা সহজ। আর যে ওষুধটার কথা বলতেছি সেটা অস্বদেশ বিধানে চিকিৎসা, বিশেষ করে দুষ্ট জাতীয় চর্মপীড়া চাপা দেওয়া কারণে এই রোগ গুলা যায় ওইদিকে, ওষুধটার দিকে যায়। আবার দেখেন যেমন সোডিয়াম সালফার যেমন আমরা কি করি সোরা দোষের জন্য ব্যবহার করে থাকি, যেমন ম্যাডোনিয়াম ব্যবহার করে সাইকোটিক দোষগুলো মনে করেন নির্মূল করার জন্য, বা ঘনরিয়া দুষ্ট রোগগুলো যেটা ঘনরিয়ার কারণে হয়ে থাকে। টিউবারকুলার যেমন যক্ষা রোগের ইতিহাস যদি থাকে তখন আমরা ব্যবহার করি, বা পূর্ণ দেখা যায় নিউমোনিয়া এই সমস্যাগুলো যদি থেকে থাকে। কারণ সব কথা মনে থাকে না, এই জন্য আমি একটু বইটা সামনে নিলাম। টিউবারকুলার রোগীর ক্ষেত্রে যখন ক্যান্সার অবস্থায় অন্যান্য যে সুনির্বাচিত ওষুধের প্রয়োগেও ক্রিয়া উৎপন্ন হয় না, কিচ্ছে যে ক্যান্সার অবস্থা টিউবারকুলার রোগীদের এই রোগীটা টিউবারকুলার রোগী থাকবে ক্যান্সার অবস্থা অন্যান্য ওষুধ প্রয়োগ করার পরও তার ভিতরে কোনো ক্রিয়া মানে কি কোনো কাজ মানে ওষুধটা কাজ করবে যে সেই ধরনের কোনো কিছু উৎপন্ন হচ্ছে না, শুধু তখনই ওই ওষুধটা প্রয়োজন হয়। বুঝা গেছে? আর এটা বেশিরভাগ এত কিছু যখন সংমিশ্রণ হয়ে যায় তো সেই রোগীটা টিউবারকুলার দিকে চলে যায়। এই রোগীটা যখন মনে করেন ক্যান্সার অবস্থায় অন্যান্য ওষুধে তার ভিতর থেকে কোনো রকম মনে করেন ক্রিয়াই পাচ্ছি না, তখনই আমরা এই ওষুধটা প্রয়োগ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আশাতরিক্ত ভাবে প্রতিক্রিয়া সৃষ্টি শক্তিটিকে সজীব ও সচেতন করতে সাহায্য করে এই ওষুধটা। ক্যান্সার অবস্থায় প্রতিক্রিয়া পুনরায়নে অপেক্ষা কার্যকরী অন্য কোনো ওষুধ আমার জানা নেই। যিনি লেখক উনি বলেছেন, মানে কি বলছে আবার বলি, ক্যান্সার অবস্থায় প্রতিক্রিয়া পুনরায়নে মানে আবার ফেরত আনতে কি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এই জিনিসটাকে ফেরত আনতে এই ওষুধটা অপেক্ষা তার অন্য কোনো ওষুধ সম্পর্কে তার জানা নেই। এই অবস্থায় রোগীকে নিম্ন শক্তি থেকে কি আমাকে ঠাস করে 1M 10M দিয়ে দিব না, নিম্ন শক্তি থেকে ধীরে ধীরে উপরে উঠতে হবে। যদি আমরা হঠাৎ করেই তাকে বড় কোনো শক্তি দিয়ে দিই তাহলে রোগীর মৃত্যু পথযাত্রী হতে পারে আপনার ওষুধ, তাকে মৃত্যু পথ দিকে নিয়ে যেতে পারে। তাহলে আমরা কিন্তু ওষুধ বললাম না, ওষুধ যেটা বলি আমরা পটেন্সি, এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কত মাত্রা দিব, এই মাত্রা জ্ঞানটা শক্তি আমার কত মাত্রা এবং শক্তি দুইটাই আমাদের জ্ঞান থাকতে হবে ভালোভাবে। এই জন্য অনেক আমাদের একদম তরুণ ডাক্তাররা হ্যাঁ এটা পড়েছি ঠিক আছে আমি তো ওষুধটা প্রয়োগ করতে পারবো, সেটা কিন্তু অনেক ঝামেলায় পড়ে যেতে হয়। আমিও তরুণ নবীন, একটু চেষ্টা করি বুঝে শুনে দেওয়ার। উপরোক্ত অবস্থা ব্যতীত এই ওষুধ আরো একটি কথা স্মরণ রাখা কর্তব্য যেটা এই ওষুধের, যেমন টেনোরিয়াম, এই তিনটি ওষুধ ব্যতীত অন্য কোনো ওষুধের ক্রিয়াকে ইহা প্রতিরোধ করতে পারে না এবং তাহাদের ক্রিয়া বৃদ্ধি কল্পে যথেষ্ট সাহায্য করে শুধু। সেই জন্য ইহাকে নিঃসন্দেহে দুটি ওষুধের ইন্টারকারেন্ট মেডিসিন বলা হয়। ইন্টারকারেন্ট মেডিসিন তো বুঝেন, দুটি ওষুধের মধ্যবর্তী সাহায্যকারী ওষুধ বলা হয়। এটাকে সাহায্যকারী ওষুধ হিসেবে আনতে হবে। এই ওষুধের আরো কিছু কথা, মনের দিক দিয়ে আর রোগী খুব উৎকণ্ঠার মধ্যে থাকে, নিরুৎসাহ, তার ভিতরে কোনো উৎসাহ নেই। একজন ক্যান্সারের রোগীর ভিতরে কোনো উৎসাহ থাকে? এত উৎকণ্ঠায় থাকবে, এটাই স্বাভাবিক যদি হয়। এবং সে খুব নিঃসঙ্গ অবস্থায় অন্ধকারে সে ভয় পায়, সেজন্য সর্বদাই সঙ্গী চায়, তার পাশে যেন কেউ থাকুক, সে একা থাকতে চায় না, সে ভয় পায়। ক্লান্তি ও বিরক্তি ইহার একটি মূল্যবান লক্ষণ। সে খুব ক্লান্ত হয়ে যায়, খুব বিরক্ত থাকে, যে অসুখ হয়েছে তার, এত অসুস্থ হলে সে তো অবশ্যই বিরক্ত থাকবে আর ক্লান্তও থাকবে, এটাই স্বাভাবিক। সংকোচন অনুভূতি সহ চাপ বোধ তার একটি মূল্যবান লক্ষণ। তবে এই লক্ষণটি সর্বাধিক হৃৎপিণ্ডকে কেন্দ্র করে হয়ে থাকে। ঠিক আছে, হৃৎপিণ্ডকে কেন্দ্র করে তাকে সংকোচন বা একটা
চাপ বোধ অনুভূতি থাকে হৃৎপিণ্ড হার্টে। কিন্তু সে কি জন্য হয়? সে তখন স্বপ্ন দেখে। কি স্বপ্ন দেখে? সে নিজ কর্ম, সে যদি জিজ্ঞেস করেন আপনি কি স্বপ্ন দেখেন, তখন সে বলবে, আমরা যদি জিজ্ঞাসা করি এগুলো কথাগুলো, নিজ কর্মব্যস্ততা এবং আগুনের স্বপ্ন দেখে। সেই যে কি নিজের কর্মব্যস্ততা এবং আগুনের স্বপ্ন দেখে হৃদযন্ত্রের চাপ তার শুরু হয়ে যায়, শ্বাসরুদ্ধ অবস্থায় সে ঘুম থেকে জেগে উঠে, মানে ঘুম থেকে সে ধরফর করে উঠে পড়ে। তার দেখা যায় খুব অস্থির অবস্থা থাকে, তখন হৃৎপিণ্ডটা চাপ দিয়ে ধরে রাখছে। এই কথাটা শুনলে কিন্তু আমরা অনেক সময় ল্যাকসিসটাকে চিন্তা করতে পারি। এখানে এই কথাটাকে ল্যাকসিস আসে কিন্তু ল্যাকসিসের মতো যে ওই যে সন্দেহ প্রবণতা বা চালতা, এগুলো কোনো কিছুই তার মধ্যে নাই। আর এই রোগীর তখন কি হবে? ওই যে নিদ্রা যে ভঙ্গ হয়ে যায়, তখন তার রক্তচাপটাও বেড়ে যাবে। এক কথায় পরিশোধিত অনেকেই আচ্ছা ল্যাকসিস চিন্তা করবে, এটা আমি আগে বলে ফেলছি। তো এই রোগীকে আরো কিছু কথা আমরা দিই। যা হোক, উপরোক্ত অবস্থা ব্যতীত বিষণতাপূর্ণ বা দুরারোগ্য প্রকৃতির প্রচুর বায়ু সহ পর্যায়ক্রমে উদারাময় ও কোষ্ঠবদ্ধতা প্রবণতা থাকবে। কি থাকবে? তার প্রচুর বায়ু নিঃসরণ থাকবে, আর উদারময় থাকবে বা কোষ্ঠবদ্ধতাও থাকবে। যেমন অ্যালো, ন্যাটাম সালফ, প্রচুর বায়ু যাবে টয়লেটে গেলে, কিন্তু আমাদের অ্যালো ন্যাটাম সালফের। তারপর আছে অনিয়মিত ঋতুস্রাব সহ কোমরে ও প্রজনন যন্ত্র সহ সমগ্র নিম্নদ্বারে ভীষণ যন্ত্রণা। অনিয়মিত ঋতুস্রাব থাকবে, আর থাকবে কি কোমরে ও প্রজনন যন্ত্র সহ নিম্নদ্বারে ভীষণ যন্ত্রণা। মাখনের ন্যায় পদস্রাব, মহিলা যদি হয় মাখনের ন্যায় পদস্রাব থাকবে, সাদা স্রাব। তার ডান পাশের যে স্তনের দেশে স্পর্শকাতরতা, অথচ সজোর ঘর্ষণে উপশম। রাত্রিকালীন শয়ন অবস্থায় অপেক্ষাযুক্ত কাশি ও আক্ষেপযুক্ত কাশি। রাতে যখন শোয় তখন তার যে আক্ষেপযুক্ত কাশি শুরু হয়ে যায়। এগুলো কিন্তু মনে ছিল না আমাদের, কিন্তু বলি নাই। সব কথা যখন মুখস্থ বলি না, তখন মনে থাকে না সব কথা, তার জন্য বইটা নিয়ে নিলাম। তারপরে পিঠের উভয় যে পাখনা, যেটাকে বলে আমরা স্কাপুলা, এই পাখনাতে মধ্যস্থলে ও কোমরে বাতের বেদনা থাকে। অবিরত নড়াচড়ায় উপশম। সামান্য জাতীয় ব্রণ হইতে ভীষণ প্রকৃতির একজিমা, মানে সামান্য একটু ব্রণ হয়েছে, সেই ব্রণ থেকে একজিমা শুরু হয়ে গেছে। ঠিক আছে। আর তার নালী ক্ষত থাকতে পারে। তারপরে তর্জনীতে নিদারুণ চুলকানি, অগ্নিদগ্ধ বোধ, জ্বালা অথবা চুলকানি, জ্বালা শূন্য লাল বর্ণের উদ্বেগ, জ্বর অবস্থায় অভ্যন্তরীণ শৈত্যবোধ সহ বাহ্যিক জ্বালা। ভিতরে ঠান্ডা ঠান্ডা বোধ থাকবে, আর বাহিরে তার জ্বালা থাকবে। সর্বদেহে সুস্ফুটানো ব্যথা, মানে সুস ফুটাচ্ছে, এই ধরনের একটা ব্যথা থাকবে। আবার জ্বালাও কিন্তু আছে সাথে। আর রোগী শরীরে সদিশ কোনো ওষুধই প্রতিক্রিয়া আনতে সক্ষম হয় না, তখনই একবার এই ওষুধের কথা চিন্তা করা প্রয়োজন। এর হ্রাস বৃদ্ধি হচ্ছে প্রথম সঞ্চালনে, ঘৌর কার্যে মানে যে সেলুলার কাজ করলে, ধোয়া পালা করলে, আহারের পর সন্ধ্যায়, তারপরে গরমে বৃদ্ধি, মুক্ত বাতাসে, অবিরত সঞ্চালনে, উষ্ণ জলে স্নানে উপশম হয়। নাকি উষ্ণ জল বলতে কি হালকা গরম পানিগুলো, তারপরে ঠান্ডা পানীয় চাপে উপশম। আর এখানে আবারও শক্তির কথা কিন্তু বলতেছি, শক্তি কিন্তু নিম্ন, শক্তি থেকে উপর দিকে ধীরে ধীরে উঠতে হবে। এই ওষুধটার নাম কি বলতে পারবেন কেউ? না স্যার, ওষুধটার হচ্ছে রেডিয়ামবোম। জি, ওষুধটা ব্যবহার করেছি এবং খুব ভালো। ক্যান্সার রোগীদের ক্ষেত্রে বেশি ব্যবহার করেছি, বেশি বলতে 3 জনই তো ব্যবহার করেছিলাম রেডিয়ামবোম। তারপরে রোগী ভালোই ছিল। এখন আর কোনো খোঁজ খবর পাই না। একজন রোগী এখনো রানিং ছিল কিছুদিন আগেও, এখন খোঁজ খবর পাচ্ছি না। যাই হোক, আল্লাহ ভরসা। কারণ ক্যান্সার রোগী আমি ধরি না, আমার ভয় লাগে।
সচরাচর ধরি না। যখন এই রুগী তো মনে করেন রেডিও থেরাপি অনেক কিছু দিয়ে আসছে রিকোয়েস্ট করাতে, তারপর লাস্ট আমরা ধরছি। কারণ সব আমাদের কাছে যখন আসে প্রথম অবস্থায় কখনোই আসে না, সব শেষ করে তারপর আসে। এই রোগীর প্রথমে কি হয়েছিল, নাকের ভিতরে সমস্যা হয়েছে, নাকের ভিতরে ক্যান্সার হয়েছিল, অপারেশন করে তারপরে আসছে। যাই হোক, যখন 15 দিন ওষুধ খেয়েছে, ভালোই ছিল। ওনাকে কন্ডুরঙ্গ দেওয়া হয়েছিল, তারপর আর কি কি যেন দেওয়া হয়েছিল। অত ভালো কাজ করছিল। পরে এডিএম হোম দেওয়ার পর একটু ভালো দিকে আলহামদুলিল্লাহ গেল। বিভিন্ন ধাপে ধাপে ওষুধ দেওয়া হয়েছিল, মনে নাই। যাই হোক, আপনার কিন্তু এই ওষুধটা কিন্তু ডাক্তার বলেছেন ব্যবহারের পূর্বে অবশ্যই আরো যাচাই বাছাই করতে হবে। কিন্তু ওষুধটা দেখেন প্রথমে কি এসে পড়ছে, ফ্রাস্ট্রাস, ম্যাডো, ফসফরাস, জ্বালা পোড়া, জ্বালা সব মিলে কিন্তু আসিম খাওয়ার প্রবণতা। তারপর মাঝখানে ল্যাকেসিন চলে আসছিল, কারণ ঘুমের মধ্যে তার হার্টের সংকোচন বোধ হয়, সে অস্থির হয়ে যায়, স্বপ্ন দেখে সে লাফ দিয়ে ঘুম থেকে উঠে, তখন তার ব্লাড প্রেশার বেড়ে যায়। ঠিক আছে, আমরা গেলাম। ম্যাডাম ওই যে 4টা মেডিসিন আমি আর একটু কষ্ট করে বলতেন যে আমরা সিকোয়েন্স অনুযায়ী কোনটার পর কোনটা কিভাবে ভাবতে পারি, এটা তো আমরা এইভাবে দিব না। ওটা বলা শেষ, তাহলে বলা শেষ। ওরা ওষুধটা রেডিয়াম বুম। আচ্ছা, মানে ওই 4টা মেডিসিনে আসলো পরে লাস্টে ফাইনালি রেডিয়াম রেডিয়াম বুম, জি জি। যদি রুগীর ওই এই ধরনের রেডিয়াম বুমে এই মানে করেন যে কথাগুলো যা আছে তাদের থেকে থাকে, ঠিক আছে। আবার কিন্তু প্রথমেই লেখক বলেছেন যে অনেক সময় পলিকেস এই ওষুধটা যেভাবে মনে করেন ব্যবহার করার কথা সেভাবে ব্যবহার করা হয় না, অবহেলিত ওষুধ থেকে যায়। ঠিক আছে, আমাদের দেখেন যে আমাদের সঞ্চালক ম্যাম কোথায় আছেন, আমাদের পিঙ্কি ম্যাম, আর হচ্ছে আমাদের সেলিম স্যার কোথায় আছে জানি না। ম্যাম আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছি আমি অন্ধকারে আলো খুঁজতে, আছি ভাঙ্গা স্বপ্নকে আবার গড়তে, আছি ভালোবাসার ক্ষুধার টানে, আছি শান্তির বীজ বপনের গানে, আছি প্রতিদিন আশা বুকে বেঁধে, আছি কষ্টকে সাহস দিয়ে ঠেকাতে, আছি আমি মানুষের মঙ্গল চাওয়ায়, আছি সত্যকে অন্তরে লালন করায়, আছি দুঃখে সবার সাথী হতে, আছি প্রার্থনায় আলোর পথে চলতে, আছি সময়ের অন্তহীন যাত্রায়, আছি শুধু ভালো কিছু করার প্রত্যাশায়। ধন্যবাদ সবাইকে। দেখলেন সবার শেষে বাজি বাদ করলো, এতক্ষণ আমার কেউ একটু ভালোবাসা দেয় নাই। কবিতাটা শুনাইলো কি, ভালোবাসা ভালোবাসা, আমি একটা দিয়ে দিই। যাক, অনেক সুন্দর। শুনছি ক্লাসগুলো, অবশ্যই আমি একটু ব্যস্ত ছিলাম। ব্যস্ত বলতে কি, ওই যে ক্লাস শুরু হওয়ার কি চেম্বার থেকে বাসা আসছি তো পথে আবার 2-3 দিন বাইক থামাই কথা বলতে হয়েছে, মোবাইলে একটু ডিস্টার্ব হয়েছে, নাহলে আমি ক্লাসটা বাসায় শুনতে পারতাম। এই আবার আমার বাসার লোকে আবার অর্ধপথে আগুই রেখে হারিয়ে আবার নিয়ে আসছি, সব মিলিয়ে জিলেই ব্যস্তই ছিলাম। যাই হোক, তবুও ক্লাস শুনছি, সুন্দর ক্লাস হয়েছে, চেষ্টা করবো আর কি। এখন আসল কথাটা হলো ম্যাম, একটু কথাটা বলি শোনেন। বলেন অবশ্যই। আসল কথাটা হলো ওই মানে হোমিওপ্যাথিক শিক্ষার জায়গাটা খুব একটা গভীর বিষয়। তো আসলে তো ওই যে মৌমাছিরা যখন মধু সংগ্রহ করে নিয়ে আসে রানী মৌমাছির কাছে, রানী মৌমাছি 13 লক্ষ বার গলৎকরণ করে, এরপর সেখান থেকে মধু তৈরি করে। আসলে আমরা এভাবে আস্তে আস্তে শুনে শুনে ভালো করে একটু গলৎকরণ করব, এরপরে ইনশাল্লাহ আমরা এটার উপরে একটা পরিপক্কতা অর্জন করব, মানুষের সেবা করব, এটাই হলো প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সেলিম স্যার, খুব সুন্দর করে আমাদের একটা কবিতা শোনালেন আর সুন্দর কথা বললেন। যাই হোক, এখন আমরা যে কথা বলতেছি, আমরা এখানে যে কয়জন আছি, হ্যাঁ, সেলিম স্যার অত্যন্ত পরিশ্রমী একটা লোক, অত্যন্ত পরিশ্রমী, এবং উনি সবার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করে। আমি ফোন দিলে ব্যস্ততা থাকলেও কিন্তু কথা বলি, আমার এই জিনিসটা খুবই ভালো লাগে। তো দোয়া করি উনি দীর্ঘজীবী হোক এবং সবার মাঝেই থাকুক, সবার যেটা সারা জীবন মনে রাখবে। জি, এমনই তো হতে হবে, মানুষ হতে হবে এমনই। আমরা কে কখন চলে যাবে বলতে পারি না, আমাদের এরকমই মানুষ হতে হবে।
যাতে করে আমরা সবার উপকার করতে পারি। যখন আচ্ছা, আমাদের যেটা বলতেছিলাম, আমাদের মুকসেদ স্যার আছেন, কথা বলতেছে না, উনি অনেক পরিশ্রমী মানুষ। ওনার কলেজ, তারপরে বাসা, তারপরে ডাক্তারি, তারপর হচ্ছে কৃষক, কয়টা পেশা আছে, শিক্ষক, কৃষক, ডাক্তার, তারপরে হাজবেন্ড আছে, বাবা, তো অনেকগুলা পেশা উনিও বহন করেন। সেই জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। উনি কিন্তু সব কাজ, নিজের কাজ নিজেই করেন। তো মুকসিদ স্যার, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জিজ্ঞেস করছেন যে পটেন্সি বাই আসলে কি। সবাই টেনশন থাকে পটেন্টাইজ মেডিসিন। পটেন্টাইজ যেগুলো আমরা ব্যবহার করি এগুলোই কিন্তু পটেন্টাইজ মেডিসিন। তার মধ্যে ট্রাইট্রুরেশন যেটা আছে, সেটা ট্রাইট্রুরেশনটা হচ্ছে কি 1x 3x এগুলো যে করে পাউডারের মধ্যে করে, এইগুলো তখন বলা হয় ট্রাইট্রুরেশন মেডিসিন। ঠিক আছে। আর যেটা আমরা ব্যবহার করে থাকি, এই যে আমরা যেগুলো ব্যবহার করতেছি, এগুলোই কিন্তু পটেন্টাইজ মেডিসিন। খুবই ছোট কথা, কিন্তু আমি বললাম যে পরে বলতেছি, এই জন্য এখন বললাম। আর আপনাদের যদি কারো কোনো কথা থাকে বলতে পারেন। আজকে একটু রেকর্ডিং করার চেষ্টা করছি, দেখি রেকর্ডিং হয়েছে কিনা। আপনারা কথা বলেন, আমি একটু দেখে আসি। ম্যাম, ক্লাসটা কি শেষ করতে পারি? না, আইতে আছে, একটু কি জানি ব্যস্ত আছে। সেলিম স্যার কিছু বলেন। রেকর্ডিং হচ্ছে কিনা ম্যাডাম চেক করতে গেছে। কোন বিষয় বলবো স্যার? বিষয় তো অনেক, কোথা থেকে বলবো। নাম্বার 1, গতকালকে সকালবেলা 11টা বাজে আমার চেম্বারে একটা রুগী আসছে, বুঝছেন? টাইম কত? 11টা। বাচ্চার বয়স হলো 5 মাস। তো আজকে 1 মাস ধরে বাচ্চাটা অসুস্থ, প্রচুর পরিমাণে কাশ, এবং বরিশালে নেওয়া হয়েছে। বাচ্চাটাকে গ্যাস দেওয়া হয়েছে, অনেক কিছু ইনজেকশন, মোটামুটি প্রায় 60,000 টাকার মতো ব্যয় হয়েছে বাচ্চাটার পিছনে। নাম হলো তৌফিক। প্রায় 60,000 টাকার মতো ব্যয় হয়ে গেল। বাড়ি নিয়ে আসার পরে এখন কে নাকি বলছে যে আমার বাচ্চাটারও এরকম হয়েছে। তো সেলিম ডাক্তারের চেম্বারে ঔষধ দিয়েছে, 24 ঘন্টার মধ্যে আমার বাচ্চাটার কাজ গেছে, তুমি একটু তার সাথে কাছে নিয়ে যাও। আমাদের ঠিক আছে, তুমি যেহেতু আসছো, বাচ্চা নিয়ে আসো নাই, বাচ্চা নিয়ে আসতে বলো, দেখি। সুস্থ করার মালিক তো আল্লাহ, সাপোর্ট যখন পাইছো চেষ্টা করি। তো বাচ্চার মা কিছুক্ষণের মধ্যে বাচ্চাটা নিয়ে আসলো, কাগজপত্র দেখলাম, ও নাকি ডাক্তার বলছে ওর হার্ট ছিদ্র হয়ে গেছে, তারপরে ফুসফুস ইনফেকশন আছে, অনেক কিছু বলছে। পরে আমি রিপোর্ট দেখি হার্ট ভালো আছে, হার্টের ছিদ্র নাই, শুধুমাত্র নিউমোনিয়ার কারণে ওই যে ফুসফুস ইনফেকশনটা দেখাইছে, এটা দেখলাম রিপোর্টে। তারপরে আমার পর্যবেক্ষণ আমি করলাম, জিজ্ঞাসা করলাম বাচ্চা পায়খানা করে কেমন, কয় সবুজ মতো পায়খানা করে, এবং প্রচুর পরিমাণে কাশ, এবং বাচ্চা খুব কান্না করে। আচ্ছা, তো এই যে কান্নাটা বাচ্চা কখন থামে? কয় আঙ্কেল, মানে রাত্রে হোক দিনে হোক, ওই বাচ্চাটা নিয়ে খালি আমার ঘুরতে হয়। খালি আমরা দুইজনে হাজবেন্ড ওয়াইফ সারা রাত্র বাচ্চা লয়ে ঘুরি, দিনে ঘুরি, একটু কান্না ভালো থাকে আর এই ঔষধ গুলো খাওয়াই, এখন কোনো পরিবর্তন হচ্ছে না। সেই দৃষ্টিকোণ থেকে আমি চিন্তা করলাম, সবুজ মল আমাদের অনেক ঔষধে আছে, যে যদি বাচ্চা কান্না করে, বাচ্চা যখন কোলে নিয়ে ঘুরে বেড়াইলে একটু আরাম বোধ করে, এই বিষয়টাকে আমি গুরুত্ব বেশি দিচ্ছি, যে কোলে নিয়ে ঘুরিয়ে বেড়াইলে বাচ্চা উপশম বোধ করে, কান্না থামে, কাশ আছে। তো সেই দৃষ্টিকোণ থেকে গতকালকে 12টা বাজে আমি ক্যামোমিলা দিয়েছি, অনলি ফর ক্যামোমিলা। তো শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। সকালবেলা চেম্বারে গেলাম 8টা বাজে, 8টার মধ্যে বাচ্চার বাবা চলে আসলো, বলছে আলহামদুলিল্লাহ
বাচ্চার কাশ তো কমে গেছে, কান্নাকাটিও কমে গেছে। এখন কোনো ব্যবস্থা লাগবে কিনা, কোনো ঔষধ লাগবে কিনা, আমি আবার 2টা আইটেম ধরে পাঠাই দিছি, যাও। তো সন্ধ্যার পরে ফোন দিছি, কারণ আলহামদুলিল্লাহ বাচ্চার কাশও নাই এখন, অনেক প্রচুর পরিমাণ কফ বের হয়ে গেছে এবং কান্নাকাটিও নাই, বাচ্চা এখন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। তো এখন এখানে আমার কোনো কৃতিত্ব নাই, আল্লাহ রহমত করেছে, যেহেতু বাচ্চাটা প্রায় 60,000 টাকা ব্যয় করে আসছে। এই কথাটা বলার কারণ যে ওই যে ম্যাম একটা কথা বলছে যে আমাদের কাছে রুগীরা কিন্তু প্রথম স্টেজে আসে না, অনেক ব্যয় ট্যয় করে টরে নিরুপায় হয়ে এরপরে আমাদের কাছে আসে। সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা একটু কেয়ারফুল হই, সাবধানতা অবলম্বন করি, একটু বই সুস্থ করি, আসলে এরকম একটু ম্যাজিক দেখানো কিন্তু সম্ভব। আলহামদুলিল্লাহ, এটা কিন্তু একটা ম্যাজিকের জায়গা। আলহামদুলিল্লাহ। সেই দৃষ্টিকোণ থেকে আমি আপনাদের সকলকে অনুরোধ করব, এখানে যারা আছি আমরা প্রত্যেকটা রোগীকে নিয়ে একটু গবেষণা করব, ঔষধের চিত্র এবং রোগীর চিত্র এটাকে যেন আমরা সদৃশ্য করতে পারি। এটা আসলে বেশি কিছু না, আসলে আমিও চিন্তা করলাম একটা লাস্ট স্টেজে আমরা আসছি, দেখি আমি ওইটা ধরলাম। তো আসলে আপনারা ঠিক এই বিষয়গুলো একটু ধরলে আমার মনে হয় আপনারা বা আমরা হোমিওপ্যাথির জায়গাটা একটা ভালো আরো সুন্দর সফলতা অর্জন করতে পারবো। ম্যাম, এই হাবিব রায়হান স্যার বলেন। হ্যাঁ, এই জন্য কিন্তু আপনাদের সাকসেস কেস গুলো জানি, যে 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 এখানে সাকসেসের কেস পাবে বলবেন, বললে সবাই শিখবে। জি জি সেলিম স্যার, আমরা তো এখানে বেশিরভাগই নতুন। হ্যাঁ, আপনি অনেক সিনিয়র এবং অভিজ্ঞতা সম্পন্ন লোক। এই যে আপনার এই কথাগুলা শেয়ার করছেন, আমরা হয়তো এই বাচ্চা এরকম কাঁদলেই বা ইয়া করলে কেমোমেলা দিব না, এটা আমরা সবাই সতর্ক থাকবো। তাছাড়া ওই যে ছোট বাচ্চার ক্ষেত্রে কয়টা ডোজ দিচ্ছেন, কয় মিনিট পর পর, পরে ফাইটাম কিভাবে শুরু হলো, যদি আরেকটু বলতেন আমরা এই জিনিসটা সবাই মাথায় রাখতাম। ধন্যবাদ। আমি তো 10 মিলি বোতলের ভিতরে, আপনার 10 মিলি বোতল আছে আমার কাছে, বুঝছেন, এর ভিতরে ডিস্টিল ওয়াটার দিয়ে বাচ্চাটাকে ওইটার ভিতরে দিয়ে 10 ফোঁটা আমি দিয়ে দিছি, বুঝছেন, আর 2টা ফাইটাম দিয়ে দিছি, ওই একটা ডোজ, ওই একটা ডোজই দিছি, আর কোনো ঔষধ দেওয়া হয় নাই। পাওয়ারটা কি 6 দিছেন না 30 দিছেন? 30 30 কি সেলিম স্যার কি 10 ফুটা দিছেন? 30? 10 মিলি বোতলের মধ্যে 1 ফোঁটা 30 মারছি। জি জি জি, কিন্তু ফুটাটা কি আমি ভুল শুনলাম নাকি? আচ্ছা, 1 ফুটা। জি, তো এরকম তো আলহামদুলিল্লাহ আজকে আরো একটা ভালো রোগীর সফল কেসের রেজাল্ট আমি পেয়েছি। হয়তোবা ম্যাম কিছু বলবে, এরপর হয়তোবা সুযোগ হলে বলবো। স্যার এই যে আপনার 10 মিলি বোতল, আমিও বোতলগুলো ইউজ করি। আপনি বলেন অভিজ্ঞতা। জি জি সেলিম স্যার, ধরেন 10 মিলির মধ্যে আমিও 1 ফুটাই দেই। হ্যাঁ, 1 ফুটাই দেই। যদি নিউ লাইফের হয় 2 ফুটাতে 3 ফুটাতে, কিন্তু বাইরের গুলো 1 ফুটাই দেই, এর বেশি দেই না। হ্যাঁ, তো এইটা 10 মিলি আপনার ছোট বাচ্চাদেরকে খাওয়ালে কিভাবে দেন, মানে কয় ফুটা করে জাকি দিয়ে খাওয়াবে আর কি? জি বলেন। আমি তো ঝাঁকি দিই না, ঔষধটা দিয়ে মোটামুটি একটু হালকা ইয়া দিয়া তারপরে বাচ্চাদের মুখে দিয়ে দিই। জটিল কেসের ক্ষেত্রে খুব কেয়ারফুল, সাবধানতা অবলম্বন করি। এই ওমর ফারুক স্যার বলেন, হ্যান্ডেজ করছেন। জি স্যার, বলছিলাম যে ধরেন এই যে আপনি ডাইলুট করলেন, সেক্ষেত্রে কত মিনিট বা কতক্ষণ পর পর কয় ফুটা করে খাওয়াবেন ওই ডিস্টিল ওয়াটার থেকে বা ওই যে 10 ml এর বোতল থেকে? জি, আমি তো ওই ঔষধ ওই একবার নিজ হাতে খাওয়াই দিছি, ওটা তো দিন এবার ফাইটাম ধরাইছি, বললাম না। এটা কি পুরাটুকু খাওয়াই দিয়েছিল একবারে? না 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 না, ওখান থেকে 10 ফোঁটা নিয়ে ওই বাচ্চাটার জিভে দিয়ে দিই 10 ফোঁটা, অথবা পাশে 1 ড্রপ নিয়ে দিয়েছি, এতে হয়তো 7-8-10 ফোঁটা হতে পারে সর্বোচ্চ। এই এটা কি কয় বেলা চলবে, কতক্ষণ পর পর, সেটা ওই একটা ডোসি দিছি, এরপর ফাইটাম ধরাইছি, খাওয়ান 2 ঘন্টা পর পর চালান। জি জি, একটা মানে 10 ফুটা আপনি দিয়ে নিজের হাতে খাওয়াই দেয়া, ওইটা আর দেন নাই, তাই তো? ফাইটাম দিয়ে দেন। জি হ্যাঁ 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 হ্যাঁ। জি, ধন্যবাদ। ওমর ফারুক স্যার হ্যান্ড রাইজ করছেন, বলেন।
ওমর ফারুক স্যারে হ্যান্ড রেজ করছেন, বলেন। সেলিম স্যার তো আগের ওই কথা বলবেন হ্যান্ডাস করতে ভুলে গেছে। ও আচ্ছা, যাই হোক, আমার রুগীটা আমি এটা বলছিলামও, তারপর আজকেও যেহেতু একটু ভালো ফলাফল পেয়েছি, তো মানে শিশু, বয়স হলো 4 বছর, রিয়াজুল ইসলাম। তো উনি ওই যে বাবুটা বয়স হলো 4 বছর। তো আজকে প্রায় 1 বছর ধরে বাচ্চাটা লিভারে সমস্যা, বর্ধিত লিভার, এবং লিভারের আপনার ওই যে ভেইন গুলো ব্লক হয়ে গেছে। তো এখন বাংলাদেশের ওই ঢাকাতে বিভিন্ন জায়গায় নামি দামি ডাক্তার দেখানো হয়েছে, মোটামুটি মানে ওই যে অনেকগুলো পরীক্ষা নিরীক্ষার কাগজ আমার কাছে নিয়ে আসছে। আজকে হলো প্রায় 27 দিন, সম্ভবত 25-26 দিন এরকম হবে আমার চিকিৎসা আছে, আলহামদুলিল্লাহ। আমি বলতেছি তো আজকে বিকেলে আবার আসছে, তো খবরটা বললো যে এই অবস্থা। আমি বলছি প্রায় আমার সাথে যোগাযোগ রাখবা, কি হয় জানাবা। আমার চেম্বার থেকে এই রুগীটার বাড়ি হলো প্রায় 20 কিলোমিটার, কিন্তু মাঝখানে বড় একটা নদী আছে, ওই খেয়া পারাপারে আসতে হয়। তারপরে বাচ্চা প্রথম একদিন আমার সাথে জিজ্ঞাসা করে গেছে যে আমার একটা বাচ্চা আছে, এই অবস্থা, বাংলাদেশে কোনো ডাক্তার এটা ট্রিটমেন্ট করবে না, এখন অনেক ঢাকার থেকে ডাক্তাররা বলছে এটাকে এখন বাইরে নিতে হবে, ভারতে নিয়ে লিভারটা রিপ্লেসমেন্ট করতে হবে। তো আসলে একটা বাচ্চা আল্লাহ আমাকে দেশে, দেখি আল্লাহ কি করে। তারপর আপনার কথা একজনে বলছে যে আপনাকে একটু দেখাইতে বলছে, এই জন্য আপনি কি কালকে আছেন, নিয়ে আসবেন? আমাকে ঠিক আছে, আসেন, নিয়ে আসি, কাগজপত্র যা আছে সব নিয়ে আসবেন। কাগজপত্র সব নিলো, যতটুকু যে আমি জানি ঠিক দেখলাম আসলে লিভারটা বর্ধিত এবং লিভারের ভেন গুলো ব্লক হয়ে আছে, চলাচল করে না। বাচ্চা পেট অনেক বড়, নানাবিধ গুলো দেখলাম, পেটের উপর থেকে অনেকগুলো ভেন দেখা যায়, একদম ওই যে পেটটা বড় হয়েছে, বুকের উপর অনেক ভেন গুলো দেখা যায়, একদম রক্তগুলো দেখা যায় আর কি। বাচ্চা পাও ছোট্ট, হাতগুলো চিকন হয়ে গেছে, পা চিকন হয়ে গেছে, পেটটা বড় আছে, সবকিছু জানলাম, শুনলাম। জানার পরে বাচ্চার মারে জিজ্ঞাসা করলাম যে তোমার ছেলের কি অবস্থা, ছোটবেলা কিরম চলতে, এই সেই। কয় আঙ্কেল শুধুমাত্র এই বাচ্চাটা শুধু বালি, মাটি, সিমেন্ট এগুলো পাইলেও খাওয়া শুরু করে দেয়। আমাকে এটা যে খায়, এই এখন অসুস্থ এখন খায় না ছোটবেলা থেকে খায়? ওর কয় ছোটবেলা থেকেই অভ্যাস, এগুলো পাইলেই সে খাওয়া শুরু করে দেয়। তো আসলে আমার দৃষ্টিকোণ থেকে আমি দেখলাম এটা একটা ক্যালকিরিয়া কার্ভের পিকুলিয়ার লক্ষণ। আমি ঠিক ওই একই সিস্টেমে আমি ওই বাচ্চাটাকে আপনার ওই ক্যালকিরিয়া কার্ভ 200 দিলাম, আর আমার নিজের হাতে ওই একই সিস্টেমে ওনারা আমার চেম্বারে আসছে ঠিক শুক্রবার দিন, ঠিক জুমার নামাজের আগে আগে আসছে, অনেক দূর। তো আমি চিন্তা করলাম দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক ঔষধ খাওয়াইছে, এলোপ্যাথি খাওয়াইছে, সুবিধা অসুবিধা থাকতে পারে। আমি ঠিক ওরকম 10 মিলি বোতলের ভিতরে 10 মানে 1 ফোঁটা আপনার নাক্স ভূমিকা 30 দিয়া ওখান থেকে 10 ফোঁটা বাচ্চার মুখে দিয়ে দিলাম, আর বললাম যে ঠিক আছে তুমি কালকে সকালবেলা এই ক্যালকিরিয়া এখান থেকে তুমি 10 ফোঁটা ঔষধ খাওয়াই দিও, আর ঔষধটা যত্ন করে রাখবা, আর এইগুলো আর খাওয়াবা না, এর সাথে আমার যোগাযোগ রাখবা। আর আমি গোটা 3-4 ফাইটাম ধরাই দিলাম, এগুলো এভাবে নিয়মিত খাওয়াবা। অর্থাৎ ওই যে 1 নাম্বার সকালবেলা, 2 নাম্বার দুপুরবেলা, 3 নাম্বার রাতের বেলা ঠিকঠাক মতো চলবে, আর ঔষধ ওই দিয়ে দিলাম ঠিক ওই একই নিয়মে। শুকরিয়া, আলহামদুলিল্লাহ, খবর তো ভালো। ও আর পায়খানা হয় গোবরের মতো, নানাবিধ কষ্ট ছিল, তো আলহামদুলিল্লাহ আজকের আসছে বাচ্চাটা নিয়ে দেখলাম ইনশাল্লাহ। শুকরিয়া, আমার চোখে পানি চলে আসছে যে আসলে এই বাচ্চাটা বলতেছে, ওর মা বলতেছে, ওর বাবা বলতেছে আঙ্কেল আমার মনে হয় ওর বড় বড় রিস্ক চলে গেছে, আমার বাচ্চাটা ইনশাল্লাহ বেঁচে থাকবে, ঔষধ যেখানে যখন যা লাগে আপনি দেবেন ইনশাল্লাহ। সবাই বলতেছে যে ওর গতি প্রকৃতি আগের চেয়ে অনেক ভালো, খাওয়া দাওয়া, ঘুম নিদ্রা সব পরিবর্তন হচ্ছে, এখন স্বাভাবিক খাচ্ছে, ওর হাতের পরিবর্তন হয়েছে, পায়ের পরিবর্তন হয়েছে, এবং পেট ছোট হয়ে যাচ্ছে, এবং পেটের উপর থেকে যে সমস্ত ভেন গুলো দেখা যাইতো সেগুলোও দেখা যায় না। যে এত চমৎকার একটা জায়গা আমরা আছি, এই কথাগুলো আমার পেটে আসার একটাই মাত্র কারণ যে ম্যাম একটা কথা বলেছেন যে আসলে আমাদের কাছে রুগী কখন আসে,
একদম মানে সব শেষ করে যার কোনো গতি থাকে না, তখন সে হোমিওপ্যাথিক চিকিৎসার জায়গাটা আসে। তো সেই জায়গা থেকে আমরা ভালো কিছু রোগীকে সেবা দেওয়ার চেষ্টা করব, এবং বাস্তবতার সাথে আমরা আমাদের বিষয়টা হলো ওই যে এমন ভাবে বিচক্ষণ থাকতে হবে, সামান্য সামান্য বিষয় নিয়েই কিন্তু হোমিওপ্যাথিকের ঔষধটা নির্বাচন হয়, কিন্তু সেই সামান্য বিষয়টা ধরতে গিয়েই কিন্তু ব্যাপক কিছু আমাদেরকে জানতে হবে। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, এরকম বলতে থাকলে দিন যাবে রাত যাবে, আলহামদুলিল্লাহ রোগীর ইতিহাস শেষ হবে না। সবার কাছে আমিও দোয়া চাই, আপনাদের সকলের জন্য আমিও দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো একটা অবস্থান করার শক্তি দান করেন, মানুষ হিসাবে দুনিয়া এবং আখিরাতের জীবনটা সফল করেন। আল্লাহুম্মা আমিন। আমরা কি দোয়া করবো সেলিম কাছ থেকে রুগী এমন ভালো হলে তো আমাদের জন্য আলহামদুলিল্লাহ, তাই না? আপনি এভাবে কিন্তু সব আমাদের সাথে শেয়ার করবেন, শেয়ার করলে সবারই কিন্তু সাহস বাড়ে। আপনার কারো কিছু বলার থাকলে বলেন, আর একটু ভালো করে বুঝতে চান সেলেম স্যার জিজ্ঞাসা করেন। স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। জি স্যার, ওই যে আপনি যে কিমো মহিলা ওষুধটা দিয়েছিলেন এবং বলছিলেন বাচ্চাটা ঘোরাফেরা করলে, মা বাবা ঘোরাফেরা করলে উপশম বোধ হয়, সেখানে তো টিউবারকুলিনামের একটা লক্ষণ ফুটে আসছিল, আপনি সেটাকে না দিয়ে কিমো মহিলা দিয়েছিলেন। আর কি প্রিকুলিয়া লক্ষণে কিমো মহিলা ওষুধটা নির্বাচন করেছিলেন, যদি একটু বলতেন। আমি বলছি তো, এখানে তো নিউমোনিয়া, বাচ্চা কান্নাকাটি করে, কান্নাকাটি করার পরে এবং সবুজ মল আছে, এবং বাচ্চা কোলে নিয়ে বেড়াইলে উপশম বোধ করে। এখন টিউবারকুলিনাম আমার মাথায় আছে, কিন্তু এখনই আমি টিউবারকুলিনাম কেন দেব? বাচ্চাটা একটু রিভিশনে যাক, এরপরে আমি দেখবো কি ঔষধ। চিকিৎসা তো শেষ হয় নাই, বাচ্চার কর্তৃপক্ষ আমার সাথে টাইম টু টাইম যোগাযোগ করছে, দেব তো। এবং এখানে ফুসফুসের মধ্যে ইনফেকশন আছে, অবশ্যই টিউবারকুলিনাম। কিন্তু এত মনে করেন যে টিউবারকুলিনাম হাইপোটেনসি দিলে এই দুর্বল বাচ্চা কেমন হবে? এর আগে গ্যাস ট্যাস অনেক কিছু দেওয়া হয়েছে, অনেক অ্যান্টিবায়োটিক, এবং সেই চিকিৎসক 14টা ইনজেকশন দিয়েছে, সেখানে মনে করেন তারা 5টা দিয়েছে, এখনো 9টা ইনজেকশন রয়ে গেছে। অতএব আস্তে আস্তে আগাই আমরা। এত বড় একটা রিক্সের ঔষধ তো দ্রুত দেওয়া ঠিক হবে না। ম্যাম কি বলেন? জি স্যার, আমি কিন্তু একমত। আমি যখন কোনো রোগীকে ওষুধ দিই, প্রথমে কখনোই তার মনে করেন মায়াজমাতিক বড় বড় ওষুধগুলো প্রথমে দিই না, সাধারণ ওষুধ থেকে শুরু করার চেষ্টা করি। ক্যারামেলা ছিল এখানে কি সুপারফিশিয়াল করে কাজ করে চলে যাবে, কিন্তু টিউবার ঠিক করবে, গভীরে ঢুকে কাজ করবে, তখন রোগী হয়তো এই ক্রিটিক্যাল অবস্থায় রোগী আরো খারাপ অবস্থায় চলে যাবে। এবং ওই যে বাচ্চাটা লিভারের যে বাচ্চাটার কথা বলছি, সেখানেও তো আমার ঔষধ রয়ে গেছে, কার্টোনিসিন আসতে পারে, আরো ঔষধ আছে। সেই বিষয়গুলো তো আমরা বাচ্চাটা একটু রিভিশন হবে, এরপর চিন্তা করব। যেহেতু 4 বছরের বাচ্চা, ওর যে লিভারটা অ্যাটাক করছে, এবং তো একদিনে করে নাই, ও অবশ্যই মাতৃগর্ভ থেকে লিভারটা অ্যাটাক হয়ে আসছে। সে চিকিৎসাও আমি দেবো, কিন্তু এখনই তো দেবো না। বাচ্চাটার আরো গতি প্রকৃতি পরিবর্তন হোক, যে ওষুধটা দিতেছি সেটা কাজ করতেছে, সেটা দিনের দিন পরিবর্তন হচ্ছে। এখন এই জন্য আমি ঔষধের রিপিটেশন এবং শক্তি রিপিটেশন আমি অপেক্ষা করব। এখন তো ঔষধ সঠিক নির্বাচন করলেই মানে এই সমস্ত ভারী ঔষধগুলো আপনার রোগীর উপরে ঠাস করে প্রয়োগ করতে পারবেন না। অনেক সময় দেখা যায় আপনি রোগীকে নিয়ে পর্যবেক্ষণ করবেন, অপেক্ষা করবেন, হ্যাঁ, অবজার্ভ করবেন, তারপরে ঔষধ দেবেন। রোগীর কর্তৃপক্ষ আপনার উপরে কতটুকু আস্থাশীল। একটা রোগী যদি প্রাণনাশ হয়ে পড়ে, সে রোগীটা আপনার উপরে কিরকম দৃষ্টি নিক্ষেপ করবে, নানাবিধ হিসাব করে একটা রোগীকে আমার ঔষধ দিতে হবে। তাহলে ঔষধ লক্ষণ মিলিয়ে যে ঠাস করে দিয়ে দেবো, সেটা কিন্তু সম্ভব না। কারণ আমাদের এমন একটা জায়গায় আমরা আছি যে কোন জায়গা থেকে চিকিৎসা শুরু করতে হবে, কোন জায়গা থেকে ঔষধের রিপিটেশন, পোটেন্সি রিপিটেশন করতে হবে, কোন জায়গায় শেষ করতে হবে, এই বিষয়গুলো বুঝে শুনে আমাদেরকে ঔষধ দিতে হবে। বুঝলেন স্যার? ওমর ফারুক স্যার। জি স্যার, থ্যাংক স্যার, বুঝতে পারছি। আপনার এই প্রশ্ন দিয়ে অনেক কিছু আরো বুঝতে পারলাম আপনার কাছ থেকে। ধন্যবাদ স্যার, ম্যামকেও ধন্যবাদ।